আমাদের আর দুইটা টপিক বাকি আছে। তো আশা করি আজকে দেরি হলো, দেরি হবে না আশা করি। ছোট ছোট দুটো টপিকই বাকি আছে, আজকে আমরা শেষ করে দেব। আচ্ছা, এটা খেয়াল করো মনোযোগ দিয়ে সবাই। এইচভ্যাক সিস্টেমের আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল। মানে এতদিন আমরা দেখে আসছিলাম হচ্ছে এইচভ্যাক সিস্টেম কি, কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে তোমার এইচভ্যাক সিস্টেমে কি কি থাকে। আমরা অনেকগুলো ম্যাথ করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম যে ময়েশ্চার কত থাকে, হিউমিডিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা দেখবো যে এই যে এইচভ্যাক সিস্টেমটা এটা আমরা মেইনটেইন করি কিভাবে ইন্ডাস্ট্রিতে। আমরা যে বলতেছি হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং এগুলা দেখাবো, এটা কিভাবে দেখানো হয়, কি মেইনটেইন করা হয় কিভাবে। এইটার দুই রকমের টেকনিক আছে। কিছু আছে ওল্ড টেকনিক, ওল্ড টেকনিক মানে বুঝতেই পারতেছো আগে এগুলা ব্যবহৃত হতো, পুরনো টেকনিক। আর কিছু আছে হচ্ছে নিউ টেকনিক, নতুন টেকনিক। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে ওল্ড টেকনিক কি কি ছিল, এটা শেষ করে তারপর আমরা যাব নিউ টেকনিক কি কি আছে সেটা দেখতে যাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, ওল্ড টেকনিকে যে সমস্ত ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, কাইন্ড অফ রেফ্রিজারেটর, ফ্রিজের ছবি দেখাচ্ছে এখানে, ফ্রিজ। আমরা এইচভ্যাক সিস্টেম পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে আমরা মোটামুটি চারটা জিনিস হচ্ছে এই এইচভ্যাক সিস্টেম দিয়ে কন্ট্রোল করি। একটা হচ্ছে তোমার টেম্পারেচার, হিউমিডিটি, তারপরে ছিল হচ্ছে তোমার এয়ার প্রেসার, আর একটা হচ্ছে পার্টিকেল কাউন্ট। তো ওল্ড সিস্টেমে অসুবিধাটা হচ্ছে ওল্ড সিস্টেমের মধ্যে এই চারটার মধ্যে তুমি দুইটা কন্ট্রোল করতে পারবা, আর দুইটা এখানে কন্ট্রোল করা যায় না। এই দুইটা আসলে কি কি? এই দুইটা হচ্ছে হিউমিডিটি এবং টেম্পারেচার কন্ট্রোল করা যায়, কিন্তু পার্টিকেল কাউন্ট বা হচ্ছে তোমার ওটাকে বলা হচ্ছে এয়ার প্রেসার, যেটা মানে এয়ার চেঞ্জ, এই দুইটা ওল্ড টেকনিকে কন্ট্রোল করা যায় না। এই জন্যই আসলে নতুন টেকনিক আসছে, যেটা আমরা এর পরের অংশে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা সামনের দিকে যাই। এই যে কিছু দেখো এখানে লেখা আছে, কিছু আছে ওল্ড টেকনিক টু কন্ট্রোল দিস হার্মফুল কম্পোনেন্ট, নিউ টেকনিক টু কন্ট্রোল দিস হার্মফুল কম্পোনেন্ট। কি কি টেকনিক আছে আমরা একটু যাই। ওল্ড টেকনিক, ওল্ড টেকনিকের মধ্যে আছে হচ্ছে এসি, মেইনলি এয়ার কন্ডিশনার। আমরা জানি তোমাদের আমাদের যে ক্লাসরুমের যে এসি গুলো আছে সেখানেও কিন্তু আসলে এই এসি দিয়ে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, একই সাথে হিউমিডিটি কন্ট্রোল করা যায়। এই দুইটা জিনিস কিন্তু আমরা এসি দিয়ে কন্ট্রোল করতে পারি। তোমাদের মনে হয় আগে আমি একবার বলছিলাম যে কি বলে এয়ার কন্ডিশনিং আর হচ্ছে এয়ার কুলার, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এয়ার কুলার মানে হচ্ছে বাতাসটাকে শুধু ঠান্ডাই করে, তার হিউমিডিটির কোনো ইফেক্ট আসলে সে ফালাইতে পারে না। বাট এয়ার কন্ডিশনিং মিন্স হচ্ছে সে একই সাথে টেম্পারেচার রিডিউস করে অ্যাজ ওয়েল অ্যাজ সে হচ্ছে হিউমিডিটিটাকেও কন্ট্রোল করে। এই জন্য এটাকে আমরা বলি এয়ার কন্ডিশনিং বা হচ্ছে এসি। আচ্ছা, এই এসি গুলা যেহেতু হিউমিডিটি কন্ট্রোল করতেছে, এই জন্য এইটাকে আমরা বলতেছি হচ্ছে ডিহিউমিডিফায়ার। হিউমিডিফায়ার, ডিহিউমিডিফায়ার দুইটা টার্ম। হিউমিডিফায়ার মানে হচ্ছে মনে রাখবা হিউমিডিটি বাড়ানো, হিউমিডিফায়ার মানে হচ্ছে হিউমিডিটি বাড়ানো, আর ডিহিউমিডিফায়ার মানে হচ্ছে হিউমিডিটি কমানো। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে হিউমিডিটিটাকে কমায় নিয়ে আসা, কারণ হিউমিডিটি অনেক বেশি থাকে। এই হিউমিডিটি আমরা কি করি? কমায় নিয়ে আসি। সো এই জন্য আমরা ডিহিউমিডিফায়ার ইউজ করি। এই ডিহিউমিডিফায়ারটা দুই রকমের হয়, এসি এই এয়ার কন্ডিশনিং। আর যে হিউমিডিফায়ার যেগুলো আছে সেগুলো আছে দুই রকমের হয়। সেগুলো কি? একটাকে আমরা বলি ডেসিকেন্ট টাইপ ডিহিউমিডিফায়ার, আরেকটাকে বলা হয় রেফ্রিজারেশন টাইপ ডিহিউমিডিফায়ার। আসলে রেফ্রিজারেশন টাইপ ডিহিউমিডিফায়ার যেটা, এটা আসলে এসিরই একটা ভার্সন। আর ডেসিকেন্ট টাইপটা হচ্ছে আমরা আলোচনা করব, দুটোই আলোচনা করব। আলোচনা করলে তোমরা আসলে বুঝতে পারবা। জাস্ট একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে ডিহিউমিডিফায়ার এর মানে হচ্ছে হিউমিডিটি কমানো, আর হিউমিডিটি মানে আমরা বুঝি হচ্ছে ময়েশ্চার, প্রেজেন্স অফ ময়েশ্চার। ধরো তুমি যে রুমটাতে অবস্থান করতেছো সেই রুমের ময়েশ্চার যদি অনেক বেড়ে যায় তাহলে তোমার অস্বস্তি লাগবে। আমরা জানি বেশি ময়েশ্চার হলে শরীরে অস্বস্তি লাগে। এই ময়েশ্চারটাকে কমায় দিলে হিউমিডিটি কমে যাবে। তাহলে ময়েশ্চার কমানোর অর্থ হচ্ছে রুম থেকে ময়েশ্চার আমি টেনে বাইরে বের করে দেব। এইটাই হচ্ছে আমার ডিহিউমিডিফায়ারের মেইন টার্গেট বা মেইন কাজ। এটা খালি মাথায় রাখবা, তাহলে দেখবা তোমার জন্য এই কোশ্চেনের বোঝা বা আনসার করা খুবই সহজ হয়ে যাবে। জাস্ট এই বেসিকটুকু একটু খেয়াল করো। ওকে, আমরা সামনে যাই।
হিউমিডিফায়ার। হিউমিডিফায়ার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা হিউমিডিটি ইনক্রিজ করার কাজে ব্যবহার করা হয়। ডিহিউমিডিফায়ার হচ্ছে এমন একটা কি বলে ইনস্ট্রুমেন্ট যেটা হিউমিডিটি রিডিউস করতে বা ডিক্রিজ করতে কাজে লাগে। একটু মনে রাখবা এখান থেকে। হিউমিডিফায়ার দুই রকমের, ডেসিকেন্ট টাইপ, রেফ্রিজারেশন টাইপ। আমরা প্রথমে করব হচ্ছে ময়েশ্চার কন্ট্রোল বাই রেফ্রিজারেন্ট, মানে হচ্ছে রেফ্রিজারেশন টাইপ হিউমিডিফায়ারটা আমরা করব। রেফ্রিজারেন্ট মানে তোমরা নিশ্চয়ই পড়ছো, রেফ্রিজারেন্ট হচ্ছে ওই সমস্ত গ্যাস যারা হচ্ছে এই রেফ্রিজারেশনে ইউজ করা হয়। মানে তোমরা যে ফ্রিজ বা হচ্ছে এসির যে গ্যাসগুলো তোমরা এগুলো পড়ছো, এই যে সিএফসি আমরা বলি, ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসির নাম নিশ্চয়ই শুনছো, ফ্রিয়ন বলা হয়তো এদেরকে। এই ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, ফ্রিয়ন 13, এগুলোর নামকরণ তোমরা নিশ্চয়ই হয়তো কোথাও পড়ে আসছো। আর না পড়ে থাকলেও সমস্যা নাই, তুই একটা নাম মনে রেখো খালি, তাইলেই হবে। সো এই রেফ্রিজারেশন সিস্টেম যেটা, এই রেফ্রিজারেশন সিস্টেম হচ্ছে একটা ক্লোজ সিস্টেম। এই ক্লোজ সিস্টেমের মধ্যে মেইনলি পার্ট থাকে হচ্ছে তিনটা। একটাকে আমরা বলি ইভাপোরেটর পার্ট, একটাকে বলি কন্ডেন্সার পার্ট, আর একটাকে বলা হয় কম্প্রেসর পার্ট। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম গঠিত হয়। আর এখানে এই যে কম্প্রেসর হিসেবে যে গ্যাস ব্যবহার করা হয়, কম্প্রেসর গ্যাস, এদেরকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেন্ট। এবং এই গ্যাসগুলো আসলে এই যে ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলোকে ব্যবহার করা হয় কারণ এই গ্যাসগুলো খুব দ্রুত তোমার হচ্ছে হিট ট্রান্সফার করতে পারে। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে রুমের মধ্যে গরম বেশি, আমি এই গরম বাতাসটাকে টেনে বাইরে বের করে দিব, টেম্পারেচার কমায় নিয়ে আসবো। আর এই কাজটা মেইনলি দ্রুত করতে পারে হচ্ছে এই যে রেফ্রিজারেন্ট যারা আছে তারা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এবার আসো প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন টাইপ ডিহিউমিডিফায়ার। রেফ্রিজারেশন টাইপ ডিহিউমিডিফায়ারের প্রিন্সিপাল কি বা এটা কিভাবে কাজ করে, এইটা মনে রাখার জন্য তুমি মোটামুটি এই যে এই তিনটা জিনিস মনে রাখলেই হয় খালি। রেফ্রিজারেন্ট তো আমরা বললাম, রেফ্রিজারেন্ট মানে হচ্ছে যে সমস্ত সাবস্টেন্স যারা হচ্ছে ওই ক্লোজ সিস্টেমের মধ্যে সার্কুলেট করে তারা কি করে গ্যাস ভেতরের গরমটাকে বাইরে বের করে নিয়ে যায়। তারপর আছে কম্প্রেসর, কন্ডেন্সার আর ইভাপোরেটর। এই তিনটা জিনিস বোঝার জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব, তোমরা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। কিরকম একটু খেয়াল করো। আমাদের বাসার যে এসি আছে, এসি যার বাসায় এসি আছে একটু খেয়াল করো, আর যার বাসায় এসি নাই সে হচ্ছে কল্পনা করো যে আমরা এসি তো মোটামুটি সবাই কম বেশি দেখছি। যদি ডাবল ইয়ার যেটা থাকে যে আউটডোর ইনডোর দুইটা যে আলাদা আলাদা থাকে, এই সমস্ত এসির ক্ষেত্রে মানে তুমি খেয়াল করো বারান্দায় বা বাইরে হচ্ছে একটা তোমার মেশিন ঝুলানো থাকে, এটাকে আমরা বলি হচ্ছে আউটডোর। আর ভেতরে যেটা দিয়ে তোমার বাতাস বের হয় এটাকে আমরা বলি হচ্ছে ইনডোর, মানে আউটডোর পার্ট, ইনডোর পার্ট। আবার কিছু কিছু আছে হচ্ছে কি মানে একটাই পার্ট যেটা তোমার ওয়াল হচ্ছে ভেঙে ওয়ালের মধ্যে বসানো থাকে, যে তোমার হচ্ছে ভেতরের অংশটা হচ্ছে আমরা ইনডোর পার্ট বলি, আর বাইরের অংশ হচ্ছে ওটা আউটডোর পার্ট বলা হয় একই এসির মধ্যে। আর একটু খেয়াল করে দেখো বাইরের যে পার্টটা, আউটডোর যে পার্ট, ওই আউটডোর পার্টের মধ্যে কিন্তু একটা কম্প্রেসর থাকে, একটা কালো রঙের একটা কম্প্রেসর আছে যেটা ফ্রিজের মধ্যেও আছে, এবং এটার কাজ হচ্ছে ওই প্রেসারাইজ করা। তারপরে আমরা মোটামুটি জানি যে সাইকেল যে পাম্প দেয়, সাইকেল পাম্পার দেখছো নিশ্চয়ই, ওই যে ওইখানে কিন্তু কম্প্রেসর ব্যবহার করা হয়, ওই বিষয়টা অনেকটা ওইরকম। তাহলে দেখো এই কম্প্রেসরের কাজ হচ্ছে, তাহলে তুমি চিন্তা করে দেখো কম্প্রেসরটা কোথায় অবস্থান করতেছে, আউটডোরের মধ্যে অবস্থান করতেছে। এই কম্প্রেসরের কাজ হচ্ছে সার্কুলেট রেফ্রিজারেন্ট থ্রু এ ক্লোজ সিস্টেম। মানে ক্লোজ সিস্টেম কেন বলতেছি, তুমি চিন্তা করে দেখো তো ওই আউটডোরের সাথে যে পাইপটা লাগানো থাকে সেই পাইপটা ঘরের মধ্যে ওই ইনডোরের সাথে কানেক্টেড, এবং ইনডোরের ভিতরে দেখবা ওই যে অনেকগুলো জালের মতো আছে। ফ্রিজের পিছনের দিকে খেয়াল করো, ফ্রিজের পিছনের দিকে দেখো জালের মতো আঁকা বাঁকা অনেক পাইপ আছে। তো এগুলো হচ্ছে একটা ক্লোজ সিস্টেম, মানে গ্যাসটা কন্টিনিউয়াসলি কি করতেছে, মুভ করতেছে, কন্টিনিউয়াসলি গ্যাসটা মুভ করতেছে ভিতরে ওই পাইপের ভেতর দিয়ে। এই জন্য কম্প্রেসরের কাজটা হচ্ছে এই গ্যাসটাকে পুরোটার মধ্য দিয়ে আনা নেওয়া করা। ওকে, এবার আসো কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ হচ্ছে ইট রিসিভস হট high pressure refrigerant from the compressor and convert it into liquid refrigerant and it becomes hot. জিনিসটা একটু খেয়াল করো, কন্ডেন্সারের কাজ হচ্ছে সে হচ্ছে এই যে কম্প্রেসর যখন প্রেসার দিল, কম্প্রেসর হচ্ছে প্রথম হট রেফ্রিজারেন্ট গুলাকে প্রেসারাইজ করে তোমার কন্ডেন্সারের ভিতরে নিয়ে আসে। কন্ডেন্সার মানেই বুঝতে পারতেছো সে হচ্ছে ঠান্ডা করে, বিষয়টা হলো এরকম, সে হচ্ছে ঠান্ডা করে। সে যেহেতু বাইরের এনভায়রনমেন্টটাকে ঠান্ডা করতেছে এবং সে নিজে কি হয়ে যাচ্ছে, ইট বিকামস হট, সে নিজে গরম হয়ে যাচ্ছে। কারণ
টেম্পারেচার আদান প্রদান করতেছে না। ওকে, আর ইভাপোরেটরের কাজ হচ্ছে কি, এই যে জিনিসটা একটু আগে তোমার এই যে লিকুইডে কনভার্ট হইলো কম্প্রেসরে গিয়া, ইভাপোরেটর করতেছে কি, এই লিকুইড রেফ্রিজারেন্টকে সে হচ্ছে ভেপোরাইজড করতেছে এট লোয়ার প্রেসার ইন ইভাপোরেটর এন্ড ইট বিকামস কুল। দ্যাট মিন্স আমার ভেতরের যে ইউনিটটা, আমরা একটু ছবিটা দেখি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। এই যে দেখো, এটা হচ্ছে মনে করো তোমার কম্প্রেসার, এই যে নিচে ছবিটা দেখো, এটা হচ্ছে কম্প্রেসার। এই কম্প্রেসার কি করে, এখান থেকে প্রেস করে এই যে প্রথম এই যে দেখো সবুজ এরো দিয়ে দেখানো হচ্ছে, এই যে গ্যাসটা হচ্ছে এখানে আসতেছে, এইখানে আইসা সে হচ্ছে কি কনডেন্স হয়ে যেতেছে। কনডেন্স মানে সে লিকুইড হয়ে যেতেছে। তার মানে লিকুইড যেহেতু হয়েছে, তার মানে অতিরিক্ত টেম্পারেচার সে কি করছে এখানে ছেড়ে দিয়েছে, তার মানে এখানে সে ঠান্ডা হয়েছে। এই ঠান্ডা হওয়ার ফলে সে আলটিমেটলি এই ঠান্ডা বাতাসটা এই যে ফ্যান করে আমরা বাইরের দিকে ওয়ার্ম এয়ার। আউটডোরের কথা চিন্তা করো তো, আউটডোরের কথা চিন্তা করো, আউটডোরে কি হয়, আউটডোরে হচ্ছে বাইরে গরম বাতাস না, ওই যে আউটডোরের যে ইউনিটটা থাকে ওইখানে খেয়াল করে দেখবা, ওদিক দিয়ে গরম বাতাস বের হয় সমানে, ওই ফ্যানের ওইখান থেকে। এই যে এটা হচ্ছে সেটাই যে ওয়ার্ম এয়ার, গরম বাতাস ওইখান থেকে বের হয়ে যাচ্ছে। ওকে, এরপর এটা যখন ইভাপোরেটরের মধ্যে ঢুকবে, এই ইভাপোরেটর এসে হচ্ছে এই লিকুইডটা এখন আবার গ্যাসে কনভার্ট হবে, তখন হচ্ছে টেম্পারেচারটা চেঞ্জ হবে। এই টেম্পারেচারটাই হচ্ছে তোমার আলটিমেটলি রুমের মধ্যে সার্কুলেট হবে। এবং দেখো আবার এটা লিকুইড হয়ে গেল, গ্যাসে কনভার্ট হয়ে গেল, এই গ্যাস এসে আবার কম্প্রেসারে আসবে, এই কম্প্রেসার থেকে আবার কম্প্রেস করে সে আবার কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠাবে। এইভাবে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে সার্কেল হতে থাকবে। একটু পরে এখানে একটু রিডিং করলে বুঝতে পারবা। when refrigerant are evaporated in the evaporator, মানে গ্যাসগুলো যখন ইভাপোরেশন হলো এই জায়গায়, এই যে ইভাপোরেটরের মধ্যে, ছবিটা এখানে করো, ইভাপোরেটর যেখানে, এই ইভাপোরেটরে যখন ইভাপোরেট হয়, হিট ইজ টেকেন বাই দ্য রেফ্রিজারেন্ট, হিট ইজ টেকেন, হিট সে গ্রহণ করতেছে। কোথা থেকে গ্রহণ করতেছে? রুমের ভিতর থেকে। তোমার রুমের ভিতরে হচ্ছে গরম আছে, তুমি ইনডোর যেটা রাখছো এটা মনে করো ইভাপোরেটর, তাহলেই হবে। তোমার এই হিট সে অ্যাবজর্ব করলো এখান থেকে, অ্যাবজর্ব করলো কিসের মাধ্যমে? ওই গ্যাসের মাধ্যমে, এজ এ লেটেন্ট হিট ফর দ্য কনভার্সন। এজ এ রেজাল্ট ইভাপোরেশন কয়েল বিকামস ভেরি কুল। এই ইভাপোরেশনের কয়েল যেটা, এই যে ইনডোরের যে কয়েল, এই কয়েলটা খুব ঠান্ডা হয়ে গেল, তাই ঠান্ডা হলো। এরপরে যখন ওই ভেতরে ফ্যান দিয়ে যখন সে বাতাসটাকে রুমের ভেতরের দিকে পাঠাবে, তখন ওইখান থেকে ঠান্ডা বাতাস আসতে থাকবে। নাও if we pass moist air of a room across the evaporator, evaporator মধ্যে দিয়ে এখন যদি আমরা moist air পাঠাই, air of the room also become very cool। তার মানে এটার মধ্যে দিয়ে আমি যদি এখন বাতাস পাঠাই, তাহলে যেহেতু আমার কয়েল ঠান্ডা, তাহলে ওর ভিতর দিয়ে যে বাতাসটা যাবে সেই বাতাসটাও ঠান্ডা বাতাসই বের হবে। We know that moisture containability of air is temperature dependent। আমরা জানি ময়েশ্চার একটা রুমের মধ্যে ময়েশ্চার কতটুকু থাকবে বা না থাকবে সেটা ডিপেন্ড করে ওই রুমের টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যত বাড়বে তার ময়েশ্চার ধারণ ক্ষমতা তত বৃদ্ধি পায়, এটা আমরা জানি। হট এয়ার ক্যান কন্টেইন মোর ময়েশ্চার দেন কুল এয়ার, এই যেখানে লেখা আছে দেখো, হট এয়ার গরম বাতাস বেশি ময়েশ্চার ধরে রাখতে পারে। রেফ্রিজারেশন টাইপ ডিহিউমিডিফায়ার ডিক্রিজ টেম্পারেচার অফ দ্য এয়ার। যেহেতু এটা এয়ারের টেম্পারেচার কমায় দিচ্ছে, তো এয়ারের টেম্পারেচার কমায় দিলে আলটিমেটলি কি হবে? এজ এ রেজাল্ট এয়ার উইল বি ফার্স্ট স্যাচুরেটেড, প্রথমে স্যাচুরেটেড হবে, এন্ড দেন এক্সেস ওয়াটার উইল বি সেপারেটেড ফ্রম এয়ার। অতিরিক্ত এয়ার ময়েশ্চারটা বাতাস থেকে সেপারেট হয়ে যাবে। কিভাবে? ওই যে খেয়াল করে দেখো তো, এসির মধ্যে দিয়ে ফোটায় ফোটায় পানি আকারে পড়ে না? খেয়াল করে দেখো, এসির ভিতর দিয়ে পাইপ দেওয়া থাকে, এই পাইপের কাজ কি? এই যে এক্সট্রা ময়েশ্চার যেটা সে টেনে বের করলো, এটাকে সে পানি আকারে বাইরে বের করে দিচ্ছে। তো রেফ্রিজারেশন ডিহিউমিডিফায়ার অ্যাক্টস অন দিস প্রিন্সিপাল। তাহলে রেফ্রিজারেশন ডিহিউমিডিফায়ারটা এইভাবে কাজ করে। আশা করি বুঝছো। এটুকু যদি বুঝে থাকো, এখানে আর তেমন কিছুই নাই, একই জিনিস বারবার আছে। দেন চলে আসো এখানে, ময়েশ্চার কন্ট্রোল বাই ডেসিকেন্ট টাইপ ডিহিউমিডিফায়ার। ডেসিকেন্ট হচ্ছে কি, আগেরটাতে যেমন রেফ্রিজারেশন বলতেছিলাম, ওইখানে হচ্ছে রেফ্রিজারেন্ট ব্যবহার করতেছিলাম। এখানে যেহেতু আমরা ডেসিকেন্ট টাইপ করব, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে ডেসিকেন্ট। ডেসিকেন্ট হচ্ছে এমন ম্যাটেরিয়াল, এই যে বাম পাশে যে ছবিটা দেখো, এখানে এগুলো হচ্ছে ডেসিকেন্ট ম্যাটেরিয়াল। এই ডেসিকেন্ট হচ্ছে এরা করতে পারে কি, এরা হচ্ছে ময়েশ্চার অ্যাবসর্ব করতে পারে, ময়েশ্চারটাকে সে শোষণ করে নেয়, নিয়ে ভিতরে নিজের ভিতরে রাখা দেয়। মানে কথা হচ্ছে, তুমি যদি এই রুমের মধ্যে, তোমার রুমের মধ্যে যদি ডেসিকেন্ট নিয়ে খুলে রাখো, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে ওই রুমের ময়েশ্চার গুলো ডেসিকেন্টের মধ্যে চলে আসছে।
আমরা ওই যে অনেক সময় এপিআই প্রিজার্ভ করি হচ্ছে এইরকম ডেসিকেটরের মধ্যে, নাম শুনছো নিশ্চয়ই ডেসিকেটর, তোমরা ল্যাবে হয়তো এটা ব্যবহার করে দেখে থাকবা ডেসিকেটর। ডেসিকেটরের কাজ হচ্ছে যারা মানে জিনিসটা করে কি, জিনিসটা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে রাখে। ওকে, এটা আসলে কি ইকুইপমেন্টটা হচ্ছে এই যে এরকম এরকম একটা হুইল, এটা হচ্ছে একটা হুইল, এটা মনে করো এটা একটা চাকা, ডান পাশটা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাকা। এই চাকা এই 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 চাকাটা হচ্ছে কি এই যে এরকম ডেসিকেন্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে, এই ডেসিকেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে এই চাকাটা ফিলা হয়ে থাকে, একদম ভরানো থাকে। এখন এটার এই যে দেখো একটা হচ্ছে ডেসিকেন্ট, এটা হচ্ছে ডেসিকেন্ট হুইল। এখন এই যে চাকাটা দেখতে পাচ্ছ, এই চাকাটা হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরে। মনে করো এক্সস্টিং যে রুমের মধ্যে তোমরা এক্সস্টিং ফ্যান দেখছো না, ওইভাবে চিন্তা করো যে এটা হচ্ছে অনেকটা ওই এক্সস্টিং ফ্যান যেরকম আছে ওই টাইপ, সেটা রুমের মধ্যে এরকম লাগানো থাকে। তো ওর কাজ হচ্ছে রুমের মধ্যে বাতাস নিয়ে আসবে, আবার কি বলে এক্সট্রা বাতাস সে চাইলে বেরও করে দিতে পারবে, এভাবে চিন্তা করো। এখন আমার কথা হচ্ছে আমি রুমের মধ্যে আমি ময়েশ্চার কমাইতে চাই, রুমের মধ্যে আমি ময়েশ্চার কমাইতে চাই, তাহলে আমার রুমের মধ্যে যে বাতাসটা আছে সেই বাতাস যদি আমি এই চাকার মধ্য দিয়ে পাঠাই, মানে চাকাটার এই পাশ থেকে আমি মনে করি ওই পাশে পাঠাইলাম, তাহলে বাতাসটা যখন এই চাকার মধ্য দিয়ে যাবে, যাওয়ার সময় আলটিমেটলি কি হবে, এই যে ডেসিকেন্ট আছে এই ডেসিকেন্ট ওই যে বাতাসের মধ্যে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারটা শোষণ করে রাখবে। তার মানে তুমি এদিক থেকে বাতাস পাঠাইলাম ময়েস্ট এয়ার, ওই দিক থেকে বের হবে হচ্ছে ড্রাই এয়ার, মানে ময়েশ্চারটা ডেসিকেন্টের মধ্যে আটকায় যাবে। এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। এখন তুমি এভাবে চিন্তা করো, তুমি যদি এখানে মনে করো এখানে একটা খেয়াল করে দেখো তো, এই হুইল চাকাটা চারটা ভাগে ভাগ করা আছে, এই যে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, এবং এই চারটা ভাগ হচ্ছে চারটা পার্ট হচ্ছে আলাদা আলাদা করা, মানে মনে করো ইস্পাতের পাত দিয়া এই 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 এরকম চারটা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমি যদি সব সময় খালি পুরোটা জুড়েই খালি বাতাস পাঠাইতেই থাকি, গরম বাতাস পাঠাইতেই থাকি, সরি ঠান্ডা বাতাস আমি পাঠাইতেই থাকি, ময়েস্ট এয়ার যেটা ময়েশ্চার যুক্ত এয়ার যদি আমি পাঠাইতেই থাকি, তাহলে এই ডেসিকেন্ট গুলা ময়েশ্চার শোষণ করতে 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 একটা সময় কি হয়ে যাবে, মানে তার ক্যাপাসিটি শেষ হয়ে যাবে না, মানে ডেসিকেন্ট যেগুলা বা এই 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 ম্যাটেরিয়াল যেগুলা, তারও তো ময়েশ্চার অ্যাকসেপ্ট করার একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে, এর থেকে বেশি সে পারবে না। সো ওই কত দূর পর্যন্ত সে অ্যাকসেপ্ট করতে পারবে সেটা আমার আবার এনশিওর করতে হবে। এখন তুমি চিন্তা করো সে ময়েশ্চার ধরতে 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 তার ময়েশ্চার ধারণ ক্ষমতা শেষ হয়ে গেল, এখন তুমি কি করবা, এখন কি ডেসিকেন্ট এই ম্যাটেরিয়াল ফালাই দিয়ে তুমি আবার নতুন ম্যাটেরিয়াল কি এটার মধ্যে দিবা? নো। তখন যে জিনিসটা করা হয়, এই হুইলটাকে এই পুরো হুইলটাকে দুইটা পার্টে ভাগ করা হয়। দেখো এখানে দেখো খেয়াল করো, ডেসিকেন্টস আর ফিল্ড ইন এ রটর অর হুইল, ডেসিকেন্ট গুলো এরকম একটা চাকার মধ্যে ফিল আপ করা হয়, which is divided into two parts। এখানে চারটা দেখানো আছে, তুমি দুইটার কথা চিন্তা করো। ধরো এই মাঝ বরাবর এমনি করে চিন্তা করো একটা দাগ কাটা আছে, মানে একদম ইস্পাত বসানো আছে, এই পাশে ডেসিকেন্ট ম্যাটেরিয়াল আছে, এই পাশে ডেসিকেন্ট ম্যাটেরিয়াল আছে। তুমি এটাকে এমন সিস্টেম করবা, এটাকে বলা হচ্ছে ওয়ান ইজ প্রসেস পার্ট এন্ড অ্যানাদার ইজ রিঅ্যাক্টিভেশন পার্ট। তুমি খেয়াল করে দেখো, তুমি রুমের বাতাস যেটা মানে যেটাকে আমি ময়েশ্চার কমাইতে চেষ্টা করতেছি, আমি এটার সাথে পাইপ এমন ভাবে লাগাবো যাতে এই একটা পার্ট শুধুমাত্র রুমের বাতাস ক্যারি করে, একটা পার্ট। চাকা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তুমি বুঝো, চাকা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতেছে, বাট বাতাস মনে করো শুধুমাত্র এই নিচের পার্টটা দিয়ে যাচ্ছে, বাতাস নিচের পার্টটা দিয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এখানকার যে ডেসিকেন্ট ছিল সেই ডেসিকেন্টটা তোমার যে বাতাস তুমি পাঠাচ্ছ সেই বাতাস থেকে ময়েশ্চার এক্সট্রাটা নিয়ে সে কি করলো, গরম বাতাস দিক দিয়ে মানে ড্রাই এয়ার পাশ দিয়ে পাঠায় দিল। এটা যেহেতু ঘুরতেছে, সো এই হুইলটা একটা সময় এইখানে চলে আসবে, উপরে চলে আসবে। তো তোমার প্রসেস এয়ার যেটা তুমি সেটা নিচ দিয়ে পাঠাচ্ছ, তাহলে উপর দিয়ে আমি কি পাঠাবো, উপর দিয়ে তুমি পাঠাবা হচ্ছে আবার উল্টা দিক থেকে তুমি হট এয়ার পাঠাবা, কি বলে হ্যাঁ হট এয়ার পাঠাবো। কেন, এই যে ময়েশ্চারটা ডেসিকেন্টটা সে যে ময়েশ্চার অ্যাবজর্ব করে 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 সে যে ভিজে গেল, এইটাকে শুকানোর জন্য ওই দিক থেকে উল্টা দিক থেকে আমি আবার ড্রাই এয়ার পাঠাবো। তাহলে খেয়াল করে দেখো, উপর থেকে ড্রাই এয়ার এই পাশ আসতেছে, নিচের থেকে তোমার প্রসেস এয়ার ওইদিকে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে ভেতরের যে ডেসিকেন্ট যেগুলা, এগুলা কিন্তু তোমার আর চেঞ্জ করা লাগতেছে না। আশা করি বুঝতে পারছো, এগুলা কিন্তু বড় বড় পাইপ দিয়ে ওই উপরের যে বাতাসটা এটাকে আবার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ময়েস্ট এয়ারটাকে, এমন না যে এটা আবার ঘরের মধ্যে থাকতেছে। আশা করি বুঝতে পারছো। এই যেখানে দেখো, এই ছবিটা দেখো, ওইখানে যে চারটা অংশ দেখানো ছিল ওই চারটা অংশটাকে আসলে আমরা
তিনটা অংশকে আমরা বলতেছি প্রসেস এয়ার, কারণ আমার প্রসেস এয়ারের বেশি বেশি জায়গা লাগবে। আর নিচের একটা অংশকে আমি বলতেছি হচ্ছে এটা ওই যে অ্যাক্টিভেশন রিঅ্যাক্টিভেশন এয়ার। তাহলে তোমার প্রসেস এয়ারে আলটিমেটলি কি হয়, বাতাস ঢুকে এই ময়েশ্চার ঢুকতেছে, এই ডান পাশ দিয়ে দেখো ড্রাই এয়ার বের হয়ে যাচ্ছে, ময়েশ্চারটা তোমার এটার মধ্যে আটকে যাচ্ছে ডেসিকেন্টের মধ্যে। তাহলে এই যে ডেসিকেন্টটা আস্তে আস্তে তার ক্যাপাসিটি কমে যাচ্ছে, তো এর ক্যাপাসিটিটা পুনরুদ্ধার করার জন্য আমরা কি করতেছি, এই যে নিচের পার্টটা দিয়ে আমরা কি করতেছি আবার রিঅ্যাক্টিভেশন মানে আবার হট এয়ার পাঠাচ্ছি। তো হট এয়ার যখন আমি আবার এদিক দিয়ে পাঠাবো, তাহলে এই ডেসিকেন্টটা ঘুরে ঘুরে যখন আবার এই অংশের মধ্যে হট এয়ারের মধ্যে আসবে, তখন কিন্তু সে আবার রিঅ্যাক্টিভ হয়ে গেল, মানে আবার নতুন করে ময়েশ্চার রিসিভ করার জন্য সে এখানে চলে গেল। তার মানে এই জিনিসটা কন্টিনিউয়াসলি এইভাবে প্রসেস আকারে চক্রকারে চলতেই থাকে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তুমি হচ্ছে এই ডেসিকেন্ট সিস্টেম এটা যদি আসে, তাহলে হচ্ছে এই ফ্লো চার্টটা মানে যে এই ছবিটা এটা এঁকে দিলেই হবে। এই যে দেখো একটা হচ্ছে প্রসেস পার্ট, আর একটা আমরা বলতেছি রিঅ্যাক্টিভেশন পার্ট। এই যে কাইন্ড অফ দেখতে জিনিসটা এই যে এরকম, এই বড় মেশিনটা আর কি, এটার ভেতরে এই ঘটনাগুলা ঘটে। আশা করি বুঝছো, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এবার আসো, এখানেও আমাদের ছোট ছোট কিছু ম্যাথ আছে, আমরা মৌখিকভাবে কিছু ম্যাথ আলোচনা করব। এখানে দেখো একটা জিনিস বলা হচ্ছে যে ময়েশ্চার গেইন ইন প্রোডাকশন রুম এন্ড ক্যাপাসিটি অফ ডিহিউমিডিফায়ার, যে আমার ময়েশ্চার কি কিভাবে একটা রুমের মধ্যে কি কিভাবে ময়েশ্চার আসতে পারে, সোর্সটা কি বা ময়েশ্চারের সোর্সগুলা কি কি হতে পারে, সেটা আমরা এখানে আরেকটু আলোচনা করব। যেমন কি কি সোর্স হতে পারে একটু ছবিতে দেখলেই বোঝা যাচ্ছে। এটা একটা রুমের ছবি, নিচে দেখো সোর্স দেওয়া আছে ওয়াটার, টোটাল ওয়াটার। কোথা থেকে আসতে পারে, একটা হতে ম্যান হতে পারে, মানে যারা ওইখানে ভিতরে আছে। তুমি চিন্তা করো, তুমি এই যে আমি কথা বলতেছি বা হাঁচি কাশি দিলে ভেতর থেকে কি বের হয়, ময়েশ্চার বের হয়। এবং আমরা এর আগে যখন একটা ম্যাথ করেছিলাম তখন সম্ভবত হ্যাঁ স্যার আমাদের 11:30-এ জীবনাহার ম্যামের ক্লাস, ম্যাম তো ক্লাসে। তোমাদের জীবন ম্যাডামের ক্লাস আজকে? জি স্যার। মানে এ সেকশন না বি সেকশন? না স্যার, বি সেকশন। তাইলে আমরা কি করতে পারি, তাহলে ম্যাডামের ক্লাসটা শেষ হলে তোমরা এরপরে ক্লাস আছে আরো? না স্যার, ম্যাডামের ক্লাসের পর আবার 2টা বাজে ক্লাস। তাহলে ম্যাডামের ক্লাসটা শেষ করে তোমরা জয়েন করো সবাইকেই। ওকে স্যার। এই দুই বাকি সেকশন বলো তো, আরেক সেকশন তোমাদের ক্লাস আছে? স্যার আমাদের তো মেবি ল্যাব আছে। কারণ ল্যাব তো বেশিক্ষণ হবে না, ল্যাব হয়তো আধা ঘন্টা হবে। কয়টায় ল্যাব? 12:30টায়? জি স্যার। কার ল্যাব? আলিফ স্যারের ল্যাব আমাদের। আমাদের আসাদ স্যার, আসাদ স্যারের মেবি একটু টাইম লাগবে। আসাদ ভাইয়ের ল্যাব কয়টায়? তাইলে আমরা কাজ করি, আমরা তাহলে একটাই বসি, একটায়। জি স্যার, এটা বেটার হয়। দুইটায় যেহেতু তোমাদের ক্লাস, তোমরা সবাই একটাই আসো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন ম্যাডামের ক্লাস করো 9:30 পর্যন্ত। হবে না, আমাদের একটা সফটওয়্যার সামথিং কিছু একটা দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, আবার বলো। স্যার আমাদের এই সেকশনের স্যার ল্যাব হচ্ছে 12:30 থেকে। হ্যাঁ, স্যার বলে একটাই হলে ডিফিকাল্ট হবে স্যার, দুইটাই ঠিক আছে। দুইটায় যে আবার ক্লাস আছে বললো, কোন সেকশন? স্যার বি সেকশনে 2টাই ক্লাস। আচ্ছা, তাহলে এক কাজ করো, তাহলে আমি আলাদা করেই পড়াবো নি। বি সেকশন এখন লিভ নাও, এ সেকশন থাকো, ওদের শেষ করে দিচ্ছি। আর তোমরা হচ্ছে একটাই আসো, তাহলেই হচ্ছে। ওকে স্যার। বুঝছো? জি স্যার, হ্যাঁ, আমরা একটা। আমার একটু সময় লাগবে, কারণ ওই যে আরেকটা পার্ট বাকি আছে, তো ওটা শেষ করে দিই। টাইম লাগবে যেহেতু, শুধু শুধু জয়েন করব। এই লিংকেই, সেম লিংকেই জয়েন করবে একটা। আচ্ছা স্যার, আমরা বলে দেই সবাইকে 1টা বাজে। হ্যাঁ, তোমরা ম্যাডামের ক্লাস করে আসো, করে একটাই জয়েন করো। জি স্যার, আমরা একটাই জয়েন করছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এখন আসো কি বি সেকশন না এ সেকশন? স্যার এ সেকশন। এ সেকশন আছে, ওকে ঠিক আছে, থাকো তোমরা, আমি তোমাদের শেষ করে দিই। তোমাদের তো 12:30টায় ল্যাব, তাই না? জি স্যার। আর দেরি আছে, ওকে, তার আগে শেষ হবে। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমি রিসেপশনের সাথে ক্লাস করি, কিন্তু আমার এখন কোনো ক্লাস নাই, আমি কি এখন করে দিতে পারবো? হ্যাঁ, করে ফেলো, অসুবিধা নেই, করে ফেলো। থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করো, আমরা ময়েশ্চারের সোর্স পড়তেছিলাম। ময়েশ্চারের সোর্সের মধ্যে কি কি আছে দেখো। মেন প্রসেস, কাজ করতে গিয়ে ময়েশ্চার গেইন হতে পারে। গুডস মানে ম্যাটেরিয়াল। আর হচ্ছে ভেন্টিলেশন, বাতাসে যে আসা যাওয়া করে, এর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, ময়েশ্চার গেইন করতে পারি। যেমন এখানে দেখো,
মানুষের একটা এক্সাম্পল দেওয়া আছে, পার্সপিরেশন রেট। পার্সপিরেশন মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তোমার কি হতে পারে, ময়েশ্চার আসতে পারে। কিভাবে তুমি খেয়াল করো, তুমি যদি লো তেস নাও, মানে তোমার অ্যাক্টিভিটি যদি লো হয়, মানে মানে ধরো তুমি সারাদিন শুয়ে আছো, তারপরে তোমার কোনো অ্যাক্টিভিটি নাই, এই অ্যাক্টিভিটি লো অ্যাক্টিভিটিতে খেয়াল করে দেখো এখানে একটা ইউনিট দেওয়া আছে, এত গ্রাম ওয়াটার পার আওয়ার পার পারসন এট 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। মানে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একজন ব্যক্তি প্রতি ঘন্টায় 45 গ্রাম ওয়াটার ছাড়তে পারে। তুমি চিন্তা করে দেখো, মানে পার্সপিরেশন মানে হচ্ছে কি, নিঃশ্বাসের মাধ্যমে। এটা কখন, যদি অ্যাক্টিভিটি লো থাকে, মানে তুমি শুয়ে আছো বসে, তারপরেও তুমি ময়েশ্চার নিঃসরণ করবে, ময়েশ্চার বের করতেছো। চিন্তা করো, অ্যাক্টিভিটি যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে 125 গ্রাম ওয়াটার। আর অ্যাক্টিভিটি যদি হাই হয়, মনে করো তুমি অনেক কাজ করতেছো, তোমার যেমন আমি কথা বলতেছি, আমার তো মানে অনেকক্ষণ ধরে আমি কথা বলে যাচ্ছি, মানে আমার অ্যাক্টিভিটি এখন হাই, এই ক্ষেত্রে দেখা যাবে কি প্রতি ঘন্টায় একজন ব্যক্তি মানে আমার দ্বারা 200 গ্রাম ময়েশ্চার এখানে রিলিজ হচ্ছে। চিন্তা করে দেখো, আশা করি বুঝতে পারছো। সো ময়েশ্চারের সোর্সটা কত বেশি। না এই মিউট করো, কে কাটটা আনমিউট হয়ে আছে, কাটটা মিউট করো, মিউট করো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস বলা আছে, একটা ম্যাথ দেওয়া আছে, দেখো 5% আর ওয়ার্কিং ইন এ প্যাকিং রুম। 5 জন লোক একটা প্যাকেজিং রুমে কাজ করতেছে। এখানে বলা হচ্ছে মিডিয়াম লেভেল অফ অ্যাক্টিভিটি, মানে মাঝারি ধরনের কাজ। ক্যালকুলেট দ্য ময়েশ্চার গেইন। তাহলে মিডিয়াম লেভেলের অ্যাক্টিভিটি, তোমার এই চক্কর কথা মাথায় নিয়ে আসো আবার। লো লেভেল অ্যাক্টিভিটি হলে 45 গ্রাম ময়েশ্চার রিলিজ হয়, মিডিয়াম লেভেল 125 গ্রাম, হাই লেভেলে 200 গ্রাম। তাহলে কাজ করতেছে কয়জন, 5 জন। তাহলে একজনের জন্য যদি 125 গ্রাম ময়েশ্চার বের হয়, তাহলে 5 জনের জন্য কত হবে, 625 গ্রাম ওয়াটার পার আওয়ার। আশা করি বুঝছো। স্যার এই চার্টটা কি দিয়ে দিবে? হ্যাঁ, এই চারটা দেওয়া থাকবে। এই কার্ডটা ইয়ে হওয়া দেখো তো, কথা কার কার্ডটা মিউট আনমিউট অবস্থায় আছে, বুঝা যাচ্ছে? স্যার যার আনমিউট ছিল সে মিউট করেছে। মিউট করেছে না? Okay. এই চারটা অবশ্যই দেওয়া থাকবে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বা 3টা ভ্যালু চাইলে মুখস্থও করা যায়, তুমি মুখস্থ করে নাও। ভ্যালু না দেওয়া থাকলেই বা কি, লোতে 45, মিডিয়ামে 125, হাইয়ে 200। আচ্ছা, তাহলে আমরা এরকম আসলে ম্যাথ আশা করি এইখান থেকে করে নিতে পারবো। এরপর আরো অনেকে আছে, যে ধরো গ্র্যানুলেশনে কয়জন, 5 জন, সেকেন্ডারিতে যদি 100, মানে কিছু কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। কোনটাতে হাই লেভেলের ওয়ার্ক হয়, কোনটাতে মিডিয়াম হয়, এগুলো মোটামুটি বোঝা যাচ্ছে। প্যাকেজিং এ মিডিয়াম লেভেলের হয়, এনক্যাপসুলেশন, ব্লিস্টার বা গ্র্যানুলেশন এগুলো হাই লেভেলের ওয়ার্ক হয়, এগুলো বলে দেওয়া থাকবে, সমস্যা নাই। এবার এখানে আসো, টেম্পারেচার কন্ট্রোল বাই রেফ্রিজারেন্ট। এই যে এয়ার কন্ডিশনিং, এরা যে টেম্পারেচার কন্ট্রোল করে, এরা কিভাবে টেম্পারেচার কন্ট্রোল করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এটা আসলে আমরা অলরেডি আগেই পড়ছি, খেয়াল করে দেখো তো। ওই যে কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর একটু আগে পড়াইলাম না? ওই যে তোমার রেফ্রিজারেশন টাইপ ডিহিউমিডিফায়ার, ওইটাই। এই যেখানে এই যে এটাই হচ্ছে তোমার একটা এসির হচ্ছে মেইন পার্ট। এই যেখানে হচ্ছে তোমার ইভাপোরেটর থাকে, যেটা ঘরের ভেতরে থাকে, ইনডোর। আর এখানে থাকে হচ্ছে কন্ডেন্সার, যেটাকে আমরা আউটডোর বলি। আর এইখানে থাকে হচ্ছে, এটার মধ্যে থাকে হচ্ছে কম্প্রেসর। খুব সুন্দর করে এখানে বর্ণনা করা আছে, যেটা আমি একটু আগে বলে আসলাম, ওইটাই একটু ভালো মতো পড়লে মনোযোগ দিয়ে বুঝতে পারবো। এখানে আসো, হিট গেইন ইন এ প্রোডাকশন রুম এন্ড ক্যাপাসিটি অফ এসি। খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এখানে ম্যাথ আছে। যে একটা রুমে কি রকম হিট গেইন হতে পারে। তুমি চিন্তা করে দেখো তো, তোমার বাসা, যাদের বাসা টপ ফ্লোরে, খেয়াল করো, যাদের বাসা টপ ফ্লোরে আর যাদের বাসা হচ্ছে 2 তলা 3 তলায় বা একটু নিচের দিকে, এই রুমের টেম্পারেচারে ডিফারেন্স হয় না? অবশ্যই ডিফারেন্স হয়। টপ ফ্লোরে হিট কিন্তু সবসময় বেশি হয়। বা যাদের বাসা মনে করো পশ্চিম দিকের ওয়ালের সাথে যাদের বাসার কানেকশন থাকে, পশ্চিম পাশের ওয়াল, দুপুরের পরে সূর্য পশ্চিমে হেলে যায়, এই সন্ধ্যা পর্যন্ত কিন্তু হিট অনেক বেশি থাকে। খেয়াল করে দেখো, ওই রুমগুলোতে অনেক সময় ঢোকাই যায় না, এত গরম। এই যে হিট গেইন, এই বিল্ডিং এর হিট গেইন হয় হচ্ছে, কিন্তু দেখো এখানে একটা সিস্টেম দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে নাম বলা হচ্ছে এটা, এখানে সোর্স একটা ইয়ে বলা যায়, কি কি সোর্সে তোমার হিট আসতে পারে একটা রুমের মধ্যে।
এখানে রুমের মধ্যে হিট আসতে পারে হচ্ছে সূর্যের আলো, যেটা বললাম, দেয়াল ভেদ করে চলে আসতে পারে রেডিয়েশনের মাধ্যমে। তারপরে তোমার ঘরের মধ্যে ফ্যান আছে, বাতি আছে, ফ্রিজ চলতেছে, টিভি চলতেছে, তুমি নিজে আসো, কম্পিউটার, মানে যে কোনো মেশিনই তুমি চালাও না কেন, তুমি যে ধরো মোবাইলে ক্লাস করতেছো, মোবাইল হিট হয়ে যায়, গরম হয়ে যায়, ল্যাপটপ দিয়ে ক্লাস করলে ল্যাপটপ গরম হয়ে যায়, এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু হিটের সোর্স। তার মানে তোমার রুমের মধ্যে হিট আসতে পারে এই বিভিন্ন ধরনের সোর্স থেকে। একটু আগে যেমন আমরা ময়েশ্চারের সোর্স দেখলাম, এখানে কিন্তু আমরা দেখতেছি এরকম হিটের সোর্স। আশা করি বুঝছো। এই হিট লোড, কতটুকু হিট তৈরি হয়েছে, এটা ক্যালকুলেশন করা যায় হচ্ছে একটা জিনিস দিয়ে, একটা ইউনিট দিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, পিটিইউ। ব্রিটিশ থার্মাল ইউনিট, পিটিইউ। আশা করি নামটা মনে থাকবে। এবং কিলোওয়াট, কিলোওয়াট তো আমরা মোটামুটি এটা এটা তো আমরা জানি যে তোমার কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াট। তো ওই হিটও ওই কাজ বা ক্ষমতা ওগুলা দিয়ে বোঝানো যায়। তাহলে বিটিইউটা মনে রাখবা, ব্রিটিশ থার্মাল ইউনিট, আর এটা হচ্ছে কিলোওয়াট। ওকে, এই যে দেখো হিট সোর্স, ইন্টারনাল হিট সোর্স। ইন্টারনাল হিট সোর্সের মধ্যে থাকতে পারে লাইট, মেশিন, হিউম্যান। এক্সটার্নাল হিট সোর্সের মধ্যে থাকতে পারে কি কন্ডাকশন। কন্ডাকশন মানে যে তোমার কি বলে, যে ওয়াল মনে করো তাপ শোষণ করছে, এই ওয়াল এখন তাপ ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে কন্ডাকশন। হ্যাঁ, পরিবহন। হ্যাঁ, পরিবহন। ইনফিল্ট্রেশন হতে পারে বা ভেন্টিলেশনের মাধ্যমে, বাইরে অনেক গরম, তাহলে তুমি জানলা খোলা রাখছো, সেই গরম বাতাসটা তোমার ঘরের মধ্যে চলে আসতেছে, ভেন্টিলেশন। আরেকটা হচ্ছে রেডিয়েশন, সূর্য থেকে যেটা আসতেছে। এই হিট সোর্স গুলো মনে রাখবা, ইন্টারনাল সোর্স, এক্সটার্নাল সোর্স দিয়ে। আরো কি কি আছে দেখো, ইনসাইড ডুয়েলার। ডুয়েলার মানে হচ্ছে বাসিন্দা, যারা ঘরের মধ্যে বসবাস করতেছে। কম্পিউটার, কপিয়ার, মেশিনারি, লাইট, কত সোর্স আছে, এটা এগুলা পড়লে বুঝবা। এখন এগুলা দিয়ে আমরা কিছু ক্যালকুলেশন শিখবো। কি ক্যালকুলেশন? হিট গেইন ফ্রম এ ইলেকট্রিক বাল্ব। একটা ইলেকট্রিক বাল্ব কি পরিমাণ হিট গেইন করতে পারে একটু মনে রাখবা। একটা ইলেকট্রিক বাল্ব, মনে করো বাল্বের ক্ষমতা আছে বিভিন্ন রকম, আমরা জানি 60 ওয়াটের বাল্ব থাকে, 40 থাকে, 100 থাকে। আগের আমলে তোমরা ছোটবেলায় হয়তো মনে থাকবে তোমাদের, লাল বাতির বাল্ব দেখতা অনেক বেশি। এখন কিন্তু এগুলো কমে গেছে, এখন তো সব সাদা বাতির বাল্ব ব্যবহার করা হয়। এই লাল বাতির বাল্ব যাদের বাসায় ছিল, 40 ওয়াটের বাল্ব ছিল, 60 ছিল, তারপরে ধরো তোমার 100 ওয়াটের বাতি ছিল। যত বেশি বাতি তত আলো বেশি হইতো, এবং তত কিন্তু হিটও বেশি তৈরি হইতো, এবং তোমার বিলও কিন্তু বেশি আসতো। 100 ওয়াটের বাতি বেশি বিল আসবে, খুবই স্বাভাবিক। আর এখন তোমার এই যে এলইডি লাইট যেগুলোকে আমরা বলি, এখন এগুলো ব্যবহার করার ফলে আলটিমেটলি এগুলোর এনার্জি কিন্তু অনেক, এনার্জি কস্ট অনেক কম, মাত্র 5 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, এই টাইপের বাতি, কিন্তু লাইট মানে আলো অনেক বেশি হয়। সো তুমি আমরা আগের মতো করে হিসাব করি। মনে করো একটা রুমের মধ্যে বাল্ব, আইটেম হচ্ছে বাল্ব, কয়টা আছে, নাম্বার অফ বাল্ব মনে করো 2টা আছে, এবং প্রত্যেকটার ক্ষমতা হচ্ছে 100 ওয়াট করে। তাহলে 2টা বাল্বের ক্ষমতা কত? 200 ওয়াট। তোমাকে এইখানে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, যে এটা 1 ওয়াট ইলেকট্রিক বাল্ব প্রডিউসেস 3.41 বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট হিট। এটা মুখস্থ রাখবা যে 1 ওয়াটের একটা বাল্ব কতটুকু হিট প্রডিউস করতে পারে, 3.41। আমরা একটু আগে দেখছি যে হিটের ইউনিট আমরা দুইটা দিয়ে পড়বো, একটা হচ্ছে বিটিইউ আর একটা বলছিলাম কিলোওয়াট। ম্যাথ গুলা করার সময় আমাদের হিসাব করতে হবে বিটিইউ দিয়ে, ব্রিটিশ থার্মাল ইউনিট। মনে রাখবা, এটা মুখস্থ রাখতে হবে যে 1 ওয়াট 3.41 বিটিইউ হিট জেনারেট করতে পারে। তাহলে এখানে তোমার বাতি আছে কত, টোটাল 200 ওয়াটের। তাহলে 1 ওয়াট যদি 3.41 হিট প্রডিউস করে, তাহলে 200 ওয়াট কত করবে? 200 দিয়ে তুমি গুণ করবা না এটাকে, তো 200 দিয়ে গুণ করলে কত হয়? 682 বিটিইউ। আশা করি বুঝছো। ওকে, এবার আসো, এটা গেল তো হচ্ছে তোমার বাল্ব কি পরিমাণ। আবার একটা বাল্ব যদি হয় তাহলে তার অর্ধেক হবে। একটা বাল্ব 100 ওয়াট, 100 ওয়াট তাহলে 3.41 দিয়ে গুণ করলে 341 হয়। ওকে, হিট গেইন ফ্রম হিউম্যান বডি। তোমার হিউম্যান বডি থেকে কি পরিমাণ হিট গেইন হতে পারে? তুমি মনে রাখবা, একটা হিউম্যান বডিকে, খেয়াল করো, একটা হিউম্যান বডিকে 100 ওয়াট বাল্বের সমান ধরা হয়। একটা, কি বললাম, একটা হিউম্যান বডিকে 100 ওয়াট বাল্বের সমান ধরা হয়। তাহলে মনে করো এখানে বলতেছে তিনজন লোক একটা রুমের মধ্যে কাজ করতেছে, তাহলে এখান থেকে টোটাল হিট গেইন কত হলো সেটা হিসাব করো। আচ্ছা, 3টা লোক এখানে কাজ করতেছে, মনে করো নাম্বার অফ পার্সন 3 জন,
তাহলে প্রতি লোকের জন্য কত ওয়াট হিট গেইন হয় 100, তাই 3 জনের জন্য 300, তাহলে রেটটা কত 3.4 ওয়াট, তাহলে 300 দিয়ে গুণ করো 1023, তার মানে টোটাল হিট গেইন হবে এখানে 1023। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ধরো দুইটা লোকের কথা বলা আছে যে দুইজন লোক একটা রুমের মধ্যে কাজ করতেছে, হিট লোড ক্যালকুলেট করো। তাই দুইটা লোক সমান কি, দুইজন পার্সন সমান 200 ওয়াট, তাহলে হিট তুমি কি করবা তাইলে 200 ইনটু 3.41, তার মানে 682 বিটিইউ। না বুঝলে বইলো কিন্তু। এবার তুমি চিন্তা করো, আমি যদি তোমার সাথে আরো সংযুক্ত করে দেই যে একটা রুমের মধ্যে দুইটা বাল্ব জ্বলতেছে, 5 জন লোক কাজ করতেছে, তাহলে হিট লোড ক্যালকুলেট করো। তার মানে কি, দুইটা বাল্বের জন্য 200 ওয়াট, 5টা লোকের জন্য 500 ওয়াট, টোটাল 700 ওয়াট, তাহলে 700 ইনটু 3.41 হয়ে গেল। অথবা তুমি চাইলে আলাদা করে করতে পারো, পার্সনের জন্য আলাদা ক্যালকুলেট করো, বাতির জন্য আলাদা ক্যালকুলেট করো, এরপরে দুইটা যোগ করো, যেভাবেই হোক তুমি ক্যালকুলেট করে নিয়ে আসতে পারলেই হইল। আশা করি কঠিন কিছু না, বুঝছই। এরপরে মনে করো ওই রুমের মধ্যে একটা মেশিন আছে, তোমরা নিশ্চয়ই জানো মেশিনের পাওয়ার, এটার ইউনিট কি, হর্স পাওয়ার বলি না আমরা, হর্স পাওয়ার নাম শুনছো মনে আছে নিশ্চয়ই, হর্স পাওয়ার এইচপি। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু আমরা জানি 746 ওয়াট, মনে করে দেখো, এগুলো পড়ছো তোমরা। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, তাহলে একটা মেশিনের যদি ক্ষমতা হয় 5 হর্স পাওয়ার, তাহলে তার দ্বারা টোটাল কত ওয়াট হচ্ছে, এটার সাথে তুমি 5 গুণ করো, এটার সাথে 5 গুণ করলে আসবে হচ্ছে 3730 ওয়াট। এখন প্রতি ওয়াটের জন্য কত 3.41, তাহলে আবার তুমি এটাকে 3.4 দিয়ে গুণ করো, আলটিমেটলি ওইখান থেকে তুমি পাবা 12719। আশা করি বুঝছো। এবার এই জায়গাটা আসো, এই ম্যাপটা দেখো, এখানে বলা হচ্ছে দুইজন লোক ওই রুমে কাজ করতেছে একটা মেশিন দিয়ে, যে মেশিনের ক্ষমতা হচ্ছে 2 হর্স পাওয়ার, এবং ওই রুমের মধ্যে দুইটা বাতি আছে, ইলেকট্রিক বাল্ব, 100 ওয়াটের দুইটা ইলেকট্রিক বাল্ব আছে। তাইলে টোটাল হিট লোড ক্যালকুলেট করো। এবার আসো, লোক কয়জন, 2 জন, তাইলে আচ্ছা প্রথমে দেখো দুইটা ইলেকট্রিক বাল্বের জন্য হিসাব করছে, দুইটা ইলেকট্রিক বাল্বের জন্য 2 ইনটু 100 ইনটু 3.41 682। দুইটা লোকের জন্য সেম 2 ইনটু 100 ইনটু 3.41 682। এরপরে কি মেশিনের জন্য, মেশিনের হর্স পাওয়ার হচ্ছে 2 এবং তার ওয়াট হচ্ছে 746, আর এটার ইয়া কত, ওই 3.41 দিয়ে গুণ করলে আলটিমেটলি আসে 5087.72। এরপরে এই টোটাল তিনটা তুমি যোগ করো, তাহলে টোটাল হিট গেইন 6451। আশা করি বুঝছো। এবার আসো ক্যাপাসিটি অফ এসি, আমরা এখান থেকে ক্যাপাসিটি অফ এসি হিসাব করব। এখন তুমি চিন্তা করো একটা রুমের জন্য আমরা এই যে বলি 1 টনের এসি লাগে, 1.5 টনের এসি লাগে, 2 টনের এসি লাগে, আমরা হিসাব করি না একটা, এই হিসাবটা আমরা কোত্থেকে করি, এই হিসাবটা আমরা করি হচ্ছে সবার আগে ওই রুমের টোটাল হিট লোড কত সেটা আমরা ক্যালকুলেট করি, যে ওই রুমের হিট লোড কত। এখন হিট লোড যত হয় তার উপরে বেস করে আমরা কি করি, এসির ক্ষমতা নির্ধারণ করি। তাহলে এসির ক্ষমতা নির্ধারণ করার আগে আমাকে চিন্তা করতে হবে ওই রুমের হিট লোড কত। যেমন এখানে একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা প্র্যাকটিস করি। যেমন এখানে বলা হচ্ছে, দেখো এটা একটু ভালো মতো দেখো, 2 person are working in a room with a machine 5 horsepower and there is a 100 ওয়াটের একটা বাতি আছে ওই রুমের মধ্যে। তো তোমাকে বলা হচ্ছে ওই রুমের এসির ক্যাপাসিটি নির্ণয় করো। খেয়াল করো এখানে বলা হচ্ছে, তাহলে তুমি আবারও হিট লোড করো, আগের মতো হিট লোড ক্যালকুলেশন করো। দুজন লোক কাজ করতেছে 200 ওয়াট, তার মানে 682। 5 ওয়াটের মেশিন আছে, তার মানে 3730। একটা বাল্ব আছে, একটা বাল্বের জন্য হচ্ছে 100 ইনটু 3.4 341। তাহলে টোটাল হিট গেইন কত, টোটাল হিট গেইন হচ্ছে এটা তিনটা যোগ করলে 13742 বিটিইউ হয়। এখন আমরা জানি 1 টন এসি কতটুকু, মানে কত বিটিইউ হিট অ্যাবজর্ব করতে পারে বা ঠিকঠাক করতে পারে, সেটা হচ্ছে কত, 1 টন সমান 12000, এটা মনে রাখবা। 1 টন এসি 12000 বিটিইউ হিট অ্যাবজর্ব করতে পারে 1 টন। তাহলে তোমার রুমের মধ্যে খেয়াল করে দেখো তো, তোমার রুমের মধ্যে টোটাল হিট তৈরি হয়েছে কত, 13742। তাহলে এটাকে তুমি 12000 দিয়ে ভাগ করো, তাহলে 12000 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে কি 1.15 টন। তার মানে ওই রুমের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য তোমার হচ্ছে উই নিড 1.15 টন ক্যাপাসিটি এসি
হয়েছিল রাইট ডাউন দ্য ক্যাপাসিটি অফ এসি সুইটেবল ফর দ্যাট গ্রুপ, এই জন্য তোমার উত্তর হয়েছে একটা। কিন্তু আমি যদি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করে দেই, রাইট ডাউন দ্য টোটাল হিট গেইন এন্ড ক্যাপাসিটি অফ এসি, তাহলে দেখো তোমার উত্তর কিন্তু দুইটা, এবং সেটা কিন্তু এখানে অলরেডি বের করাই আছে, এমন না যে তোমাকে অঙ্কটা নতুন করে করতে হবে, কিন্তু লিখতে হবে দুই ভাবে, উত্তরটা দুইটা লিখতে হবে। একটা উত্তর কি, একটা উত্তর হচ্ছে টোটাল হিট গেইন, এই যেটা, এই যেটা। প্রশ্নটা ভালো মতো পড়বা, পরে আনসার করবা, যদি অর্ধেক আনসার করো অর্ধেক নাম্বার পাবা। মানে দেখো তুমি অঙ্ক ফুলই করছো কিন্তু খালি উত্তর লেখলা একটা, আনসার লেখলা একটা, তার মানে কিন্তু নাম্বার তুমি পাবা না, অর্ধেক নাম্বার পাবা। এবং তোমরা অনেকেই যেটা করো না সেটা হচ্ছে অঙ্ক করে আনসার লিখো না, আনসার না লিখলে কিন্তু মার্ক কমাই দিবে, এটা মনে রাখবা। আনসার আলাদা করে লিখবা, বা এখানে শেষেও লিখে রাখতে পারো, বাট লিখতে হবে, আনসার কথাটা লিখতে হবে। তাহলে এখানে দুইটা আনসার আসতেছে, একটা হচ্ছে টোটাল হিট গেইন কত সেটা, মানে এই যে 13,742, এটা একটা আনসার, আর ক্যাপাসিটি অফ দ্য এসি সেটা হচ্ছে 1.15 টন ক্যাপাসিটি, এইটা হচ্ছে আরেকটা আনসার। আমাদের মধ্যে আবার অনেকে পণ্ডিত আছে, মাতব্বর, সেটা কি 1.15 টনের এসি তো বাজারে নাই, চিন্তা করে তারা, ঠিক আছে তাহলে হচ্ছে কি সে 1.15 কে কি করে বলে যে 1.5 টনের এসি লাগে। আমি তো সেটা তোমাকে বলি নাই যে বাজারে কোন এসি আছে তুমি একটা এসি সাজেস্ট করো, সেটা তো বলা হয় নাই। তোমার জাস্ট এক্সাক্ট হিসাবটা জানতে চাওয়া হয়েছে এখানে, যে ওই রুমের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কতটুকু বা কত মাত্রার এসি লাগে। সো তোমার আলটিমেটলি উত্তরটা কিন্তু 1.15 টন ক্যাপাসিটির এসি হবে, এটা মাথায় রাখতে হবে, এক্সাক্ট যে উত্তর আসবে সেটাই। ওকে, এবার আসলে লিমিটেশন অফ ওল্ড টেকনিক। ওল্ড টেকনিকের কি কি লিমিটেশন আছে? ওল্ড টেকনিকের লিমিটেশন আছে বলেই আমরা হচ্ছে কি নিউ টেকনিক আমদানি করা লাগছে। দেখো ওল্ড টেকনিকে আমরা মোটামুটি কি বলছি তোমাকে, আমরা চ্যাপ্টারের শুরুতেই বলছি যে আমরা এখানে চারটা জিনিস কন্ট্রোল করব। একটাকে আমরা বলতেছি টেম্পারেচার কন্ট্রোল, একটাকে হিউমিডিটি কন্ট্রোল, একটাকে ডাস্ট কন্ট্রোল, একটাকে এয়ার চেঞ্জ। ওল্ড টেকনিকে দুইটা পসিবল, প্রথম দুইটা পসিবল, বাট ডাস্ট কন্ট্রোল এন্ড এয়ার চেঞ্জ এই দুইটা পসিবল এখানে না। এই জন্যই হচ্ছে আমাদের কি করতে হয়, আমরা নিউ টেকনিকে যাই। ওকে, এবার আসো সোর্স অফ ডাস্ট। এই ডাস্ট পার্টিকেল গুলো কই থেকে আসতে পারে, অলরেডি এগুলা আলোচনা করা হয়েছে, নতুন করে বোঝার কিছু নাই। এই যে তোমার স্কিন থেকে আসতে পারে, তোমার ড্যান্ড্রফ খুশকি থেকে আসতে পারে। 7 ওয়ে টু রিডিউস কন্টামিনেশন ইন ক্লিন রুম। ক্লিন রুম টেকনোলজি নিশ্চয়ই তোমরা টেকনোলজিতে পড়বা। এই 7 ওয়েতে কি কি বলা হয়েছে খুব মনোযোগ দিয়ে একটু পড়বা। কি কি আছে এখানে? প্র্যাকটিস গুড হাইজিন, তুমি যে ভিতরে আছো তোমাকে গুড হাইজিন মেইনটেইন করতে হবে। বি মাইন্ডফুল অফ হ্যান্ডস, হাত ব্যবহারে সচেতন, মানে একদম সচেতন থাকতে হবে। মানে তুমি একটা জিনিস হুট করে ফালাই দিলা, তোমার একটা তোমার মনে করো ম্যাটেরিয়ালের একটা কৌটা তুমি ফালাই দিলা, আলটিমেটলি ওই কৌটা থেকে পাউডার পড়ে গেল, সো আলটিমেটলি কি হবে ওখানে কন্টামিনেশন হবে। তোমার যে ড্রেস আপ এটা ঠিক রাখতে হবে। লিমিট স্পিকিং, এই যে কথা বলা কমাইতে হবে। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, তার মানে এখানে প্রচুর ময়েশ্চার আসতেছে, আমি তো বললামই। সো তোমার কথা বলা, ভেতরে কথা বলা লিমিট করে দিতে হবে। নেসেসারি ম্যাটেরিয়ালস গুলাই রাখতে হবে রুমের মধ্যে, আদার্স ম্যাটেরিয়াল রাখা যাবে না। টেক কেয়ার হোয়েন এন্টারিং এন্ড এক্সিট, যখন তুমি ক্লিন রুমে ঢুকবা এবং ক্লিন রুম থেকে যখন বের হবা তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর লাস্ট অফ অল মুভ স্লোলি। আমি তোমাদের এর আগেও একবার বলছিলাম যে ক্লিন রুমের মধ্যে সাজেস্ট করা হয় তুমি হাঁটবাও অনেক আস্তে আস্তে, জোরে হাঁটা যাবে না। এগুলোর দুই একটা এখানে ডেসক্রিপশন আছে, কি কি ড্রেস পরা লাগে এগুলা নিজেরা দেখবা, দেখলে বুঝতে পারবা। এই যে এটা একটা ক্লিন রুমের একটা ছবি এখানে মোটামুটি আছে, দেখো কিরকম নবুচারীর মতো লাগতেছে এক একজনকে। ওকে, ইকুইপমেন্ট এগুলা মোটামুটি আর কেমন কিছু নাই। তাহলে আমাদের এই পার্টটা শেষ, আমরা চলে যাব হচ্ছে নিউ সিস্টেমের মধ্যে। স্লাইড দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। ওকে, আমরা নিউ টেকনিকটা খুব দ্রুত শেষ করে দেব, এটা তেমন বড় না, এটা আগেরটা থেকে ছোট। নিউ টেকনিকে কি আছে? নিউ টেকনিকে আছে হচ্ছে দেখো এয়ার হ্যান্ডলিং ইউনিট। এয়ার হ্যান্ডলিং ইউনিট, ওই যে এইচইউ, এই নিউ টেকনিকে হচ্ছে এই এয়ার হ্যান্ডলিং ইউনিটটাকে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। এখানে আসলে কি অ্যাড করছে, আগেরটা তো আগের যা যা ছিল সব এখানে আছে। এবার আগেরটাতে তোমার ওই যে কন্ডেন্সার ছিল, ইয়া ছিল, ওগুলা তো আছে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। এখানে ডাস্ট কন্ট্রোল করার জন্য নতুন করে অ্যাড হয়েছে হচ্ছে ফিল্টার, যেটাকে আমরা বলতেছি হ্যাপা ফিল্টার। আর এয়ার চেঞ্জ কন্ট্রোল করার জন্য এখানে ইয়া হয়েছে হচ্ছে
প্রেসার মানে হচ্ছে বাতাসকে তুমি জোর করে যে রুমের মধ্যে দিবা, এই বাতাসটা দেওয়ার জন্য নতুন ডিভাইস এখানে অ্যাড করা হয়েছে। এই দুইটা জিনিস, আর কিছু নাই এখানে। সো এই যে দেখো এইচইউ এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, এইচইউ এর ক্ষেত্রে তারা ডাস্ট কন্ট্রোল করে, হিউমিডিটি কন্ট্রোল করে, টেম্পারেচার কন্ট্রোল করে এবং এয়ার চেঞ্জ কন্ট্রোল করে। এবং এরা এগুলা কি দিয়ে করে? ফিল্টার দিয়ে করে। তিন ধরনের ফিল্টার এখানে পাওয়া যায়। একটাকে আমরা বলি প্রাইমারি ফিল্টার, একটাকে আমরা বলি সেকেন্ডারি ফিল্টার, একটাকে আমরা বলি টারশিয়ারি ফিল্টার। আর এই এইচইউ এর ভিতরে কি কি আছে, কি কি সিস্টেম আছে? কুলিং কয়েল আছে, হিটিং কয়েল আছে, আর হচ্ছে টার্মিনাল হিটার আছে। মানে একই মেশিনের মধ্যে সব জিনিস আছে। এইটা হচ্ছে একটা কমপ্লিকেটেড একটা এইচইউ সিস্টেম। তোমরা বসুন্ধরা মার্কেটে যদি যেয়ে থাকো, বসুন্ধরা মার্কেটে গেলে দেখবা বসুন্ধরাতে হচ্ছে সেন্ট্রাল এসি চলে। ওইখানে কিন্তু তোমার এই যে আমাদের ক্লাসরুমে যেরকম আলাদা আলাদা ইনডোর আউটডোর দিয়ে এসি বসানো আছে, বসুন্ধরা মার্কেটে কিন্তু তুমি সেটা পাবা না। বসুন্ধরা মার্কেটে তুমি যদি সেটা না পাও, তাহলে আলটিমেটলি আমরা কি বুঝবো? এখানে হচ্ছে সেন্ট্রাল এসি। এই এইচইউ জিনিসটা এটা হচ্ছে আসলে একটা সেন্ট্রাল এসির মতো। এটা খেয়াল করে দেখো, এই যেটা হচ্ছে একটা সেন্ট্রাল এসি। এই সেন্ট্রাল এসির এবং এই যেটা এটা একটা রুম, এটা একটা রুম। প্রত্যেক রুমের এই যে ছাদের দিকে, এই যে ছাদের দিকে রুমের, এবং এই রুমগুলোতে একটা ফল সিলিং থাকে। ফল সিলিং মানে বসুন্ধরাতে গিয়ে তোমরা যে সিলিংটা দেখো, এটা কিন্তু অরিজিনাল সিলিং না, এটা কিন্তু ফল সিলিং। এর উপরে আরেকটা সিলিং থাকে, মানে মেইন সিলিং যেটা কনক্রিটের সিলিং যেটা, এটা কিন্তু উপরে থাকে। ওর নিচে এক্সট্রা একটা সিলিং দেওয়া থাকে। তোমরা ওই যে ইয়ের কথা চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। তোমাদের বাসায় কারো বাসায় যদি ইন্টেরিয়র করা থাকে, ইন্টেরিয়র যদি করে, তাহলে খেয়াল করে দেখো ছাদের নিচে দিয়ে কিন্তু এক্সট্রা লেয়ার দিয়ে দেয়। তারপরে ধরো সেখানে বাতি ফ্যান এগুলো অ্যাড করে দেয়। বিষয়টা অনেকটা এরকম। ইন্টেরিয়র ডিজাইনের কথা মনে করো, তাহলেই হবে। আচ্ছা, এই জায়গা দিয়ে হচ্ছে বাতাস, এই যে কি বলে এইচইউ দিয়ে বাতাস এই রুমের মধ্যে নিয়ে আসা হয়। এই রুমের মধ্যে বাতাস নিয়ে এসে এই বাতাসটা আবার বের করে নিয়ে আসা হয়। বের করে পুরো বাতাসটা কি বাইরে ফেলে দেওয়া হয়? না, কিছু বাতাসকে রিসার্কুলেট করে আবার তোমার হচ্ছে এই তোমার এইচইউ এর যে ইকুইপমেন্ট এটার মধ্যে পাঠানো হয়। আর কিছু হচ্ছে এক্সস্টিং সিস্টেমের মাধ্যমে ওই মেশিন দিয়ে হচ্ছে বের করে দেওয়া হয়। এই যে দেখো ফ্রেশ এয়ার এদিক দিয়ে ঢুকে ঢুকে এখানে প্রসেস হয়। প্রসেস হয়ে সেটা এই যে ছাদের যেই আছে এরকম পাইপের মাধ্যমে প্রত্যেক রুমে রুমে যায়। রুমের বাতাস আবার এই যে নিচে থেকে দেখো এই যে বাতাস টেনে নেওয়ার ব্যবস্থা আছে, এই যে বাতাস টেনে নেওয়ার ব্যবস্থা আছে। এই বাতাস টেনে বের করে নিয়ে এই বাতাসটা দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে রিসার্কুলেট করে আর একটা হচ্ছে এক্সস্টিং সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়। এটা হচ্ছে একটা এইচইউ এর মেইন সিস্টেম। তাহলে এই এইচইউটাকে যে দেখতে এরকম, এই যে মেশিনটা দেখতে এরকম, তাহলে এইচ এর মধ্যে কি থাকবে? তিন ধরনের ফিল্টার থাকে, তিন ধরনের কয়েল থাকে, আর হচ্ছে ইনলেট আউটলেট থাকে, আর হচ্ছে মোটর থাকে। মোটর মোটর না থাকলে তুমি বাতাস টেনে ঘরের মধ্যে দিতেও পারবা না, আর বাতাস টেনে ঘর থেকে বাইরে করতে পারবা না। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তিন ধরনের ফিল্টার, তিন ধরনের কয়েল, আর হচ্ছে ইনলেট আউটলেট মোটর। এবার আসো, এটা ভালো মতো পড়তে হবে। সাব সিস্টেম মানে একটা মানে এটা হচ্ছে আসলে একটা এইচইউ কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে পুরোটা সিস্টেম বর্ণনা করা আছে এখানে। যেখানে বলা হচ্ছে একটা সাব সিস্টেম, কিছু পার্ট এন্ড বেসিক মেকানিজম অফ এইচইউ। কি কি থাকে এর মধ্যে দেখো, আমরা একবার করে আলোচনা করে যাই। ফোর সাব সিস্টেম, তার চারটা সাব সিস্টেম আছে। একটাকে আমরা বলি এয়ার এক্সস্ট সিস্টেম, একটাকে আমরা বলি সেন্টার এয়ার হ্যান্ডলিং ইউনিট, যেটা আমার মেইন এইচইউ। একটাকে আমরা বলতেছি টার্মিনাল এয়ার ট্রিটমেন্ট ইউনিট, আরেকটাকে আমরা বলি হচ্ছে এয়ার হ্যান্ডলিং অফ দা ইনকামিং বা ফ্রেশ এয়ার। খেয়াল করো, একটু উল্টা দিক দিয়ে চিন্তা করছে এরা। এই ফ্রেশ এয়ারটা সবার আগে চিন্তা করো যে বাতাস মেশিনের মধ্যে আসতেছে, এটা। এরপরে সেন্ট্রাল এয়ার হ্যান্ডলিং ইউনিট, এই সেন্ট্রাল এয়ার হ্যান্ডলিং ইউনিট কাজ করতেছে কি? বাতাসটাকে প্রসেস করতেছে, করে 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 পাইপ দিয়ে প্রত্যেকটা রুম পর্যন্ত নিয়ে যাচ্ছে। টার্মিনাল এয়ার ট্রিটমেন্ট পিচ হচ্ছে ওই যে প্রত্যেক রুমের মধ্যে যে ডিভাইসটা বসানো আছে, যেটা দিয়ে বাতাস ঘরের মধ্যে ঢুকতেছে, ওইটাকে বলা হচ্ছে টার্মিনাল এয়ার ট্রিটমেন্ট। তুমি চিন্তা করো, তুমি যখন এইচইউ দিয়ে বাতাসটাকে ট্রিটমেন্ট করতেছো, পুরো সিস্টেমের জন্য একটা সেম মাত্রার বাতাস তৈরি হচ্ছে। এখন তোমার প্রত্যেক রুমের টেম্পারেচারের চাহিদা, হিউমিডিটির চাহিদা তো একরকম না, রুম ওয়াইজ তো এটা ভেরি করে। সো কোন রুমের টেম্পারেচার সামান্য একটু বেশি দেওয়া লাগে, কোন রুমের টেম্পারেচার সামান্য একটু কম দেওয়া লাগে। এইটা ঠিকঠাক করবে ওই যে টার্মিনাল এয়ার ট্রিটমেন্ট ইউনিট যেটা আছে সেটা, মানে তোমার রুমের মধ্যে যেটা এসে বাতাস ঢোকাচ্ছে ওইটা।
আর এয়ার এক্সস্ট সিস্টেম কোনটা? এই রুমের ভেতর থেকে বাতাস টেনে বের করে আমরা যেটাকে একদম বাইরে পাঠিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলতেছি এয়ার এক্সস্ট সিস্টেম। এখানে দেখো একটা ছক আছে, সেন্ট্রাল এয়ার ট্রিটমেন্টের মধ্যে প্রি ফিল্টার থাকে, কুলিং কোয়েল থাকে, হিটিং কোয়েল থাকে, সিলিন্ডারি ফিল্টার থাকে, হিটার থাকে, টার্মিনাল সব থাকে সেন্ট্রাল এয়ার। টার্মিনাল এয়ারের মধ্যে শুধুমাত্র কন্ট্রোল ড্যাম্পার, হিটার আর টার্মিনাল ফিল্টার। এখানে আর এত কিছু হিটিং কোয়েল কুলিং কোয়েল এত কিছু লাগে না, খালি একটাই শুধু হিটার দিলেই হয় এখানে। কারণ ঠান্ডা বাতাসটা আমি তৈরি করতেছি, আমার যদি গরম বাতাস না লাগে আমি ডিরেক্ট ওই বাতাসটাই দিব। আর যদি আমার দেখি ওই টেম্পারেচারের থেকে একটু বেশি আর একটু গরম বাতাস লাগতেছে, তখন আমি এই হিটার চালাই দিব। আশা করি বুঝছো। এখানেও তাই, এক্সস্ট এয়ারের ক্ষেত্রেও তাই। ফ্রেশ এয়ার তো নরমাল ফ্রেশ এয়ার, এটা তো আসলে কিছু নাই। ফ্রেশ এয়ার হচ্ছে বাইরে থেকে যেটা আসতেছে, ফ্লো রেট কন্ট্রোলার। এখানে শুধু কত রেটে মেশিনের মধ্যে বাতাসটা ঢুকবে সেটা, এই রেটটা কন্ট্রোল করতে হয় এখানে ওই পার্টটা দিয়ে। এক্সস্ট সিস্টেম দেখো, এক্সস্ট সিস্টেমের কথা চিন্তা করো। এই যে প্রোডাকশন রুম, এখান থেকে রুম থেকে বাতাসটা বের হচ্ছে, তাই তো? এই বাতাসটা টেনে আমরা কি করতেছি, যে এইখান থেকে টেনে মেশিনের মধ্যে দিয়ে তারপর আমরা এটাকে কি করতেছি, বাইরে পাঠিয়ে দিচ্ছি। দেখো এখানে ফ্লো রেট কন্ট্রোলার আছে, এর কাজ হচ্ছে ফ্লো রেটটাকে সে কন্ট্রোল করে। এরপরে দেখো এই জায়গায় সাইলেন্সার আছে একটা, সাইলেন্সার। সাইলেন্সার মানে কি? সাইলেন্সার মানে হচ্ছে এই যে বাতাস যে আসা যাওয়া করবে, জোরে গেল বা কম আসতে গেল, এখানে কিন্তু শব্দ তৈরি হয়, অনেক শব্দ। তো সাইলেন্সার দিলে যে জিনিসটা হবে, ওই সাউন্ডটা আর হবে না, বাতাসটা শব্দ করবে না, এই জন্য সাইলেন্সার ব্যবহার করা হয়। এই ছবিগুলো কিন্তু একে দিতে হবে পরীক্ষায় আসলে। এই যে ফিল্টার, বলো। স্যার যখন আমাদের বাতাসটা আমাদের প্রোডাকশন রুমে ঢুকতেছে, তখন আমাদের ফিল্টার ইউজ করার কারণটা বুঝতে পারলাম, আমাদের বাতাসটাকে আপনার মানে ক্লিন বাতাসটা এন্টার করার জন্য। কিন্তু হচ্ছে যখন এক্সস্ট সিস্টেমে আমরা ফিল্টার কেন ইউজ করছি? এক্সস্ট সিস্টেম তো আমাদের মানে ক্লিন এয়ার বের করার তো কোনো না, দরকার না আমাদের। আচ্ছা, তুমি যখন তোমার রুমের মধ্যে যখন বাতাসটা প্রসেস হচ্ছে, বাতাস প্রসেস হইলে ওই বাতাসের মধ্যে ডাস্ট মিক্স হচ্ছে না? এখন তুমি যদি ওই ময়লাযুক্ত বাতাসকে তুমি যদি ফ্লো রেট কন্ট্রোলার এগুলোর মধ্যে, সাইলেন্সারের মধ্যে দিয়ে পারো, তাহলে এই জিনিসগুলো নষ্ট হবে না তোমার? এর থেকে তুমি এখানে তো হ্যাপা ফিল্টার ব্যবহার করতেছো না, নরমাল ফিল্টার ব্যবহার করতেছো। মানে জাস্ট এইখান থেকে যে মানে ডাস্ট তৈরি হচ্ছে, সেইটা যাতে গিয়ে তোমার মেশিন নষ্ট না করতে পারে, এই জন্য হচ্ছে এখানে আর একটা ফিল্টার ব্যবহার করতেছি আমরা। বুঝছো? জি স্যার। এই যে ফিল্টার টু এলিমিনেট পার্টিকেলস এন্ড মাইক্রোঅর্গানিজম ফ্রম এয়ার। আচ্ছা, সাইলেন্সার রিডিউস নয়েজ ব্যবহার করা হয়। এখানে দেখো সব দেখা আছে, দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবো এগুলা। এরপর আসো ফিল্টার। তিন ধরনের ফিল্টারের কথা এখানে বলা হচ্ছে, প্রাইমারি ফিল্টার, সেকেন্ডারি ফিল্টার আর হচ্ছে টারশিয়ারি ফিল্টার। হিটিং কোয়েল, কুলিং কোয়েল তো এগুলো বললামই, সব এখানে আছে। ফিল্টারটা আলাদা করে বর্ণনা করা আছে, আমরা ফিল্টারটা একটু আলাদা করে পড়বো। ডেসক্রাইব দ্য মেকানিজম অফ কন্ট্রোল অফ ডাস্ট বাই এয়ার হ্যান্ডলিং ইউনিট। তিন ধরনের ফিল্টার আছে দেখো, প্রাইমারি ফিল্টার, সেকেন্ডারি ফিল্টার আর হচ্ছে টারশিয়ারি ফিল্টার। কোর্স ফিল্টার আর হচ্ছে প্রাইমারি, মানে প্রাইমারি ফিল্টার যেটা সেটা হচ্ছে সব থেকে কি বড় ছিদ্রওয়ালা, তাই না? এটা বুঝতেই পারতেছো। তার মানে এখানে হচ্ছে বড় পার্টিকেল গুলো আটকাবে। আর এরপর আছে হচ্ছে সেকেন্ডারি ফিল্টার, সে হচ্ছে ওই বড় প্রাইমারি ফিল্টার ভেদ করে যারা যাবে তাদেরকে আটকাবে। আর একদম টারশিয়ারিতে থাকে হচ্ছে তোমার ওই যে হেপা ফিল্টার। হেপা ফিল্টার থাকবে হচ্ছে একদম টারশিয়ারি লেভেলে। এই যে দেখো, কোর্স ফিল্টার আর ইউজড অ্যাজ দ্য প্রাইমারি ফিল্টার, ফাইন ফিল্টার আর ইউজড অ্যাজ দ্য সেকেন্ডারি ফিল্টার, এন্ড HEPA filters are used as the tertiary filter। এবং আমরা জানি HEPA ফিল্টারকে রক্ষা করার জন্য বা HEPA ফিল্টার যাতে বেশি দিন ধরে কাজ করে, এইটার জন্য আমরা কি করি, ওই যে প্রাইমারি ফিল্টার আর সেকেন্ডারি ফিল্টার গুলো ব্যবহার করি। তা নাহলে তো আবার কয়েকদিন পর পরই হচ্ছে HEPA ফিল্টার চেঞ্জ করা লাগবে, এটা তো তোমার জন্য অনেক ব্যয়বহুল। এখানে পোর্ট সাইজের কথা বলা হচ্ছে। প্রাইমারি ফিল্টার হচ্ছে কি 10 মাইক্রোমিটারের থেকে বড়, আর সেকেন্ডারিটা হচ্ছে 1 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে সাইজ থাকবে। আর HEPA ফিল্টার হচ্ছে 1 মাইক্রোমিটার থেকে ছোট। তোমরা মনে হয় ইয়েটা জানো কিনা জানি না, এই HEPA ফিল্টারের পোর্ট সাইজ তোমরা মনে পড়ছিলা 0.34 মাইক্রোমিটার সম্ভবত এরকম। তার মানে এটা কিন্তু 1 মাইক্রোমিটারের থেকে ছোট। এই যে দেখো এখানে ফিল্টারগুলো দেওয়া আছে, এগুলা হচ্ছে, এটা হচ্ছে নরমাল ফিল্টার, এটা দেখো নরমাল। আর এটা হচ্ছে কি সেকেন্ডারি, মানে একটু বড়। আর HEPA ফিল্টার দেখেই বুঝতে পারতেছো এগুলা হচ্ছে আরো মিহি। এবং এই ফিল্টারগুলো কিন্তু এরকম বক্সের মতো, তোমরা দেখছো কিনা জানি না, এরকম বক্সের মতো। এমন না যে ওই যে আটা চালানি যেরকম ফিল্টার এক পাতা, মানে বা হচ্ছে তোমার ওই যে ল্যাবে যে সলিউশন ফিল্টার করো ওরকম না কিন্তু আসলে। যদি পরীক্ষায় আসে গিভ দ্য ক্লাসিফিকেশন অফ এয়ার ফিল্টার, কি কি আছে এখানে দেখো।
ডাস্ট ফিল্টার, ফিল্টারগুলোকে আমরা এভাবে ক্লাসিফাই করতে পারি। মেইনলি হচ্ছে ফিল্টারগুলোকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড ফিল্টার, আর একটা বলতে পারি এরোসল ফিল্টার। স্ট্যান্ডার্ড ফিল্টার মানে হচ্ছে ওই যে ফাইন আর কোর্স, মানে বড় দুইটা, প্রাইমারি আর সেকেন্ডারিটা। আর এরোসলের মধ্যে আসবে হচ্ছে যেটা মাইক্রো মানে ছোট লেভেলের, একটাকে আমরা বলি হেপা, আরেকটাকে উলপা বলা হয়। এটা তোমাদের মনে বলছিলাম, আলট্রা লো পেনিট্রেশন এয়ার ফিল্টার, উলপা, আলট্রা লো পেনিট্রেশন এয়ার ফিল্টার। এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, দেখো G14, G1 to 4, F5 to 9, H11 to 13, U14 থেকে 17, এরকম কিছু ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটা কি এটা নিচের ইয়েতে ব্যাখ্যা দেওয়া আছে। এইচ দ্বারা হচ্ছে হ্যাপার এইচ বোঝাচ্ছে, উলপা দ্বারা হচ্ছে ইউ বোঝাচ্ছে। এই যে কোর্স ফিল্টার মোর দেন 10 মাইক্রোমিটার, ফিল্টার 1 থেকে 10, হেপা লেস দেন 1, উলপাও লেস দেন 1। উলপা হচ্ছে হেপার থেকে আরো ছোট আর কি। আর এগুলো হচ্ছে সাব টাইপ, মানে এগুলো এই ফিল্টারের মধ্যে আবার আরো ক্লাসিফিকেশন করা যায়, সেটা তো এখানে নামগুলো লিখলেই হবে। নাও এবার আসো, আমার এই হেপা ফিল্টার আমার ঠিক মতো কাজ করতেছে কিনা এইটা আমি বুঝবো কিভাবে। হেপা ফিল্টার ঠিক মতো কাজ করতে কিনা, দ্যাট মিন্স টেস্ট অফ হেপা ফিল্টার। দুই ধরনের টেস্ট আছে, খেয়াল করো, দুই ধরনের টেস্ট আছে, আমরা এখানে খুব মনোযোগ দিয়ে পড়বো। একটাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি টেস্টিং ফর হেপা ফিল্টার। হেপা ফিল্টারের এফিসিয়েন্সি টেস্ট, এফিসিয়েন্সি মানে কি, হেপা ফিল্টারটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা। আরেকটা আছে ইন্টিগ্রিটি টেস্ট। ইন্টিগ্রিটি টেস্ট মানে হচ্ছে মনে করো ফিল্টার ভালো, ফিল্টার 100% ওকে, কিন্তু মনে করো ফিল্টারটা একটু ইন্দুরে কেটে দিছে, বা হচ্ছে তুমি ফিল্টারটা যখন তুমি বসাইছো সেটআপ করছো তখনই মনে করো ফেটে গেছে, তাহলে ফিল্টার ভালো থাকলেও আলটিমেটলি তোমার তার এফিসিয়েন্সি কি ভালো হবে? হবে না। সো দুই ধরনের টেস্ট আমাদের করতে হবে। একটাকে আমরা বলি এফিসিয়েন্সি টেস্ট, মানে ফিল্টার ওকে, ফিল্টার ওকে, আমি দেখবো এটা ঠিকঠাক মতো পার্টিকেল যত যে লেভেলের পার্টিকেল আটকানোর কথা সেটা সে আটকাইতেছে কিনা, এটা হচ্ছে এফিসিয়েন্সি। আর ইন্টিগ্রিটিতে দিয়ে দেখবো কি আমি, যে আমার মেশিন ওকে, মেশিন আমার ওকে আছে, কিন্তু এই তোমার যেটাকে বলে হচ্ছে কোনো ধরনের ছেঁড়া ফাটা বা হচ্ছে ইঁদুরে কাটা এগুলো আছে কিনা সেটা। এই দুই ধরনের টেস্ট আমরা এখানে করব। টেস্ট করা খুবই সহজ, সিম্পল ওয়ে। আচ্ছা, এখানে খেয়াল করো, মনে করো এটা একটা পাইপ, এই যে সবুজ দুইটা ইয়ে দেওয়া আছে, এটা একটা পাইপ। এই পাইপের এই মাথায়, পাইপের মাথাটা হেপা ফিল্টার দিয়ে ব্লক করা আছে। এখন তুমি পাইপের এই মাথা দিয়ে এই পাশ দিয়ে তুমি বাতাস পাস করো, বাতাস পাস করে এই পাশের যে বাতাসটা বের হয় সেই বাতাসটা রিসিভ করো, রিসিভ করে ওই বাতাসের মধ্যে যে ডাস্ট পার্টিকেল গুলো আছে সেটা কাউন্ট করো, পার্টিকেল সাইজ কাউন্ট করো। তোমরা নিশ্চয়ই পার্টিকেল সাইজ মেজারমেন্টের টেকনিক করছো। তো পার্টিকেল সাইজ কাউন্ট করে যদি আমি দেখি যে আমার 0.1 মাইক্রোমিটারের নিচে কোনো পার্টিকেল, উপরে কোনো পার্টিকেল এখানে নাই, তাহলে আমি কি বুঝবো আমার ওই মেশিনের এফিসিয়েন্সি অনেক ভালো। যেমন এই যে এফিসিয়েন্সি টেস্ট করার সময় আমি কি করব, এরোসল জেনারেটর। এখন আমি এই যে 0.33 মাইক্রোমিটার আমি বলতেছি, এই 0.33 মাইক্রোমিটারে বা 0.3 মাইক্রোমিটারের পার্টিকেল আমি পাবো কই? এই পার্টিকেলগুলো তো আগে আমাকে তৈরি করতে হবে। এই পার্টিকেল তৈরি করার জন্য এক ধরনের এরোসল জেনারেটর থাকে, এই যেখানে এরোসল জেনারেটর আছে। এখন এই এরোসল জেনারেটর এরোসল তৈরি করে, এখানে কি দিয়ে এরোসল তৈরি করি আমরা? দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি। একটা হচ্ছে ডাই অক্টাইল থ্যালেট, নাম মনে রাখবা, একটা হচ্ছে ডাই অক্টাইল থ্যালেট, আর একটাকে আমরা বলি হচ্ছে পলি আলফা ওলেফিন, PAO বলা হয়, পলি আলফা ওলেফিন। এই দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কি করে আমরা হচ্ছে এরোসল জেনারেট করি। এখন মনে করো তুমি এরোসল জেনারেট করলা, এরোসল তৈরি করলা, করে ওই পাইপের মধ্য দিয়ে হেপা ফিল্টারের ভেতর দিয়ে এই এরোসলটা পাস করো। এখন এই এরোসলের এই এরোসলের যে পার্টিকেল সাইজ, কত পার্টিকেল সাইজের এরোসল আমি তৈরি করছি এটা তোমার জানাই আছে। এরপরে তুমি মনে করো এই পাশ থেকে যে এই এরোসলটা যখন এই তোমার ফিল্টার ভেতরে এই পাশে চলে আসবে, এখান থেকে ওইটাকে আমি কালেক্ট করবো। এখানে একটা তোমার যে ফটোমিটার দেওয়া হয়, এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করার কারণ হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো এই ফটোমিটারে ধরা পড়বে, এই জন্যই হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়। তো তুমি এই পাশ থেকে যখন বাতাসটা রিসিভ করতেছো, ওই এরোসলটা রিসিভ করতেছো, রিসিভ করে তুমি এই ফটোমিটারের মধ্যে দিয়ে পাঠাও, পাঠালে তো তুমি বুঝতে পারবে যে কত মাত্রায় এই তোমার এরোসল এখানে পাস করতেছে। এটার একটা হিসাব আছে নিচে, ছকটা দেখো। এই যে ফিল্টারের টাইপ, সাব টাইপ যেগুলো আমরা বলতেছিলাম, F9, তারপরে হেপার 11, 12, 13, উলপার 14, এগুলো আমরা পড়ছিলাম, ওই যে সাব টাইপ গুলা। এখানে বলা হচ্ছে পার্সেন্ট রিটেনশন
পার্সেন্ট পেনিট্রেশন। সে ফর এক্সাম্পল তুমি 100টা এরোসল জেনারেট করছো, 100টা, 100টা এরোসল জেনারেট করে তুমি এই ফিল্টারের মধ্যে দিয়ে পাস করছো 100টা। তাহলে 100টার মধ্যে দিয়ে যদি এমন হয় যে ওই ফিল্টারটা 85% রিটেনশন করতে পারছে, মানে 85টা এরোসল কাটকায় দিছে, 15টা বের হয়ে গেছে, তাহলে সেটা এই সাবটাইপ ফিল্টারের জন্য ওকে আছে, কোনো সমস্যা নেই। হেপার 11 সাবটাইপ হলে তাকে 90% আটকাইতে হবে, 5% চলে যেতে পারে। আর 12, 13, 14 এর ক্ষেত্রে আসলে কোনো সুযোগ নাই, একদম 99.5, মানে কোনোটাকেই আসলে পাস করতে দেওয়া যাবে না। সো তুমি যত ভালো মানের ফিল্টার ইউজ করতেছো তত তোমাকে এফিসিয়েন্সি এনশিওর করতে হবে যে কোনো ধরনের অ্যারোসল বা কোনো কিছু হচ্ছে তোমার কি ওই পাশে বের হয়ে যায় নাই, এভাবে চিন্তা করতে হবে। আশা করি বুঝছো। এরপর আসো মেথড অফ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটির আরেকটা নাম হচ্ছে লিক টেস্ট, যেটা আমি তোমাকে একটু আগে বললাম যে ইন্টিগ্রিটি মানে হচ্ছে লিক টেস্ট। এই যে মেথড অফ ইন্টিগ্রিটি মানে হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি ডিটেক্ট লিক। তার মানে তোমার ফিল্টার ওকে আছে, সব ঠিক আছে, কিন্তু যদি লিক থাকে তাহলে তো সে পার্টিকেল আটকাতে পারবে না, এরোসল আটকাতে পারবে না। সো তখন আমরা কি করব? টেস্ট প্রসিডিউর সেম আগের মতোই, এই জন্য এখানে আর প্রসিডিউর তোমাকে নতুন করে বর্ণনা করে না ইন্টিগ্রিটির ক্ষেত্রে। যেমন এখানে তোমার ওই যে আগের মতো মেশিনের ওই যে দিয়ে তোমার হচ্ছে এরোসল তৈরি করা হয়, ওই এরোসল তৈরি করে হচ্ছে তোমার ইয়ের মধ্যে দিয়ে মেশিনের মধ্যে দিয়ে পাস করানো হয়, পাস করালে আলটিমেটলি তুমি লিক আছে কিনা সেটা ওই জানতে পারবে। একই জিনিস, মেথড একই। টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল নতুন করে পড়া লাগবে না, এখান থেকে আমরা শুধু দুটো ম্যাথ করবো আর কিছু করবো না। আচ্ছা, মেকানিজম অফ টেম্পারেচার কন্ট্রোল অলরেডি আমরা আলোচনা করছি। কুলিং কোয়েল, হিটিং কোয়েল, টার্মিনাল দিয়ে আমরা কিভাবে টেম্পারেচার কন্ট্রোল করতে পারি এটা আমরা জানি। এখানে দেখো দুইটা ম্যাথ আছে, আমরা জাস্ট দুইটা ম্যাথ পড়বো। এই ম্যাথ আমরা আগেই করছি, রিলেটিভ হিউমিডিটির ম্যাথ তো আমরা আগেই করে আসছি, ওই সেম ম্যাথটাই, যে তোমার কতটুকু ময়েশ্চার আছে আর সর্বোচ্চ কতটুকু ময়েশ্চার থাকতে পারে, এই দুইটা রেশিও ইনটু 100%। এটা নতুন করে দেখার কিছু নাই, আমাদেরকে জাস্ট এখান থেকে শিখতে হবে এয়ার চেঞ্জ। এয়ার চেঞ্জ কিভাবে আমরা হিসাব করতে পারি এই জিনিসটা একটু শিখবো আমরা। ফর্মুলাটা মনে করে দেখো, ফর্মুলাটা একটু মনে করে দেখো। এয়ার চেঞ্জের ফর্মুলা কি ছিল? এয়ার চেঞ্জ ইকুয়াল টু ছিল হচ্ছে ইনলেট বা আউটলেট এয়ার ডিভাইডেড বাই রুমের ভলিউম। মনে আছে কিনা দেখো, যে এয়ার চেঞ্জ পার আওয়ার, এটা ক্যালকুলেট করতে আমরা কিভাবে? ভলিউম অফ ইনলেট এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ রুম, এটা দিয়ে আমরা ক্যালকুলেট করতাম। এখন রুমের ভলিউম তো আমরা হচ্ছে লেন্থ, হাইট, ওয়েট এটা গুণ করলে বের করতে পারি, কিন্তু ভলিউম অফ ইনলেট এয়ারটা আমরা কি দিয়ে কাউন্ট করব? এটা তো মাপাটা ডিফিকাল্ট। এইটা মাপা যায় হচ্ছে ভেলোসিটি দিয়ে। ভেলোসিটি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো জিনিসটা, এয়ার ভেলোসিটি দিয়ে এটা মাপা যায়। কিভাবে এটা এয়ার ভেলোসিটি দিয়ে মাপা যায়? তুমি চিন্তা করে দেখো, বাতাস যখন পাইপ দিয়ে বের হয়, পাইপের যে সারফেস এরিয়া, মানে একটা পাইপ কতটা মোটা বা কতটা চিকন, এটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি? তার সারফেস এরিয়া মেজার করতে পারি। যত মোটা পাইপ তত বেশি বাতাস বের হবে, যত চিকন পাইপ তত কম বাতাস বের হবে। তাইলে আমরা কি করতে পারি? ডাক্ট সাইজ, ডাক্ট মানে হচ্ছে পাইপের সাইজ, কোন পাইপ দিয়ে বাতাসটা বের হচ্ছে সেটা, ডাক্ট সাইজ ইনটু এয়ার ভেলোসিটি, মানে বাতাসের গতিবেগ। বাতাসের গতিবেগ কি? মানে বেগের ইউনিট কি? তোমার নিশ্চয় মনে আছে তোমাদের, বেগের মানে ইউনিট হচ্ছে, একক হচ্ছে মিটার পার সেকেন্ড হইতে পারে, কিলোমিটার পার আওয়ার হইতে পারে, আমি যে কোনো মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে বেগের একক। তো আমার এখানে খেয়াল করে দেখো তো, এয়ার চেঞ্জ পার আওয়ার বলতেছি আমি, এবং আমি ঘরের আয়তনকে ফুটে ব্যবহার করতেছি, ফুট। তাহলে আমার ডাক্টের যে সাইজ সেটাকে আমাকে আনতে হবে ফুট স্কয়ারে, আর এয়ারের ভেলোসিটি যেটা আছে সেটা আমি হিসাব করব ফুট পার আওয়ারে। কেন? কারণ আমার এয়ার চেঞ্জ হিসাব করতে হয় পার আওয়ারে, আর এটা যেহেতু ফুটে আছে সো আমার সবগুলোতে ফুটে আনতে হবে। তাহলে খেয়াল করে দেখো তো, এই ফুটের স্কয়ার আর এই ফুট মিলে ফুট কিউব হয় না? ফুট কিউব কিসের একক? আয়তনের একক। তার মানে তুমি যদি বাতাসের গতিবেগের সাথে পাইপের কি বলে ওই ডাক্ট সাইজ যেটা, এটা যদি গুণ করো, পাইপের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি গুণ করো, তাহলে প্রতি ঘন্টায়
প্রতি ঘন্টায় কত ঘনফুট বাতাস আসতেছে সেটা তুমি হিসাব করতে পারো। দ্যাট মিন্স এইটাকে আমরা কিন্তু বলতে পারি ভলিউম অফ ইনলেট এয়ার। আশা করি বুঝছো। এটা বুঝলে তাহলে আর কিছু এখানে নাই বাকি। একটা ম্যাথ আছে শুধু, তাতেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট ম্যাথ। দেখো এখানে বলা আছে লেন্থ, হাইট এন্ড ওয়েট অফ এ ট্যাবলেট প্রসেস রুম আর কত 12, 6, 10। ডাক্ট সাইজ ইজ 2 ফুট স্কয়ার, মানে ওই রুমের মধ্যে যে বাতাসটা আসতেছে যে পাইপ দিয়ে, সেই পাইপের সাইজ হচ্ছে 2 ফুট স্কয়ার। আর এয়ারের ভেলোসিটি বলা হচ্ছে 3600 ফুট পার আওয়ার। এটা ফুট এফটি, 3600 ফুট পার আওয়ার। তোমাকে এয়ার চেঞ্জ ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তাহলে তোমাকে আগে তুমি রুমের ভলিউম বের করো। রুমের ভলিউম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 720 ঘনফুট। ইনলেট এয়ারের ভলিউম বের করো। ইনলেট এয়ার ইকুয়াল টু কি, ডাক্ট সাইজ ইনটু এয়ার ভেলোসিটি। ডাক্ট সাইজ হচ্ছে আমার 2, এয়ার ভেলোসিটি হচ্ছে আমার 3600। তার মানে ইনলেট এয়ারের ভলিউম হচ্ছে 7200 ফুট কিউব পার আওয়ার। তাহলে এয়ার চেঞ্জ পার আওয়ার কত হবে? তাহলে এই 7200 ডিভাইডেড বাই 720, আলটিমেটলি 10 পার আওয়ার। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের পড়া এখানে শেষ। কারো কি কোনো বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা বলো? আমরা মোটামুটি সহজ জিনিসই পড়েছি, তেমন কঠিন জিনিস আসলে এখানে ছিলও না। আর কোনো কনফিউশন আছে? নাই? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি। তোমাদের আমার পার্টে 3টা কোশ্চেন থাকবে। 3টা কোশ্চেনের মধ্যে 2টা ম্যাথ 10 মার্ক, তারপর হচ্ছে একটা বড় কোশ্চেন দেওয়া আছে 5 মার্ক, আর 2টা ছোট ছোট কোশ্চেন দেওয়া, মানে যে 3 আর 2 মার্কের 2টা কোশ্চেন দেওয়া আছে। সো পুরো জিনিসটা তোমরা মোটামুটি একটু ভালো করে ওভারফ্লো করে যাও। ম্যাথগুলো ভালো মতো করেও বলেই দিলাম। 2টা ম্যাথ করলে 10 মার্ক পাবা, 10 মার্কের ম্যাথ দেওয়া আছে। তো ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স 50 জনই দেখা যাচ্ছে এখানে মোটামুটি। তার মানে সবাই আছে। কথা ছিল বলো বলো। স্যার, আমাদের পিটি মার্কটা কি কোনোভাবে দেখানো যায়? তাহলে আমরা আর কি বুঝতে পারবো যে আমরা কিভাবে লিখছি বা ম্যাথ গুলো হয়েছে কিনা। কারণ লাস্ট বার যখন আমরা ম্যাথ এক্সাম দিয়েছিলাম, বাসায় এসে খুশি ছিলাম ম্যাথ সব হয়েছে। রেজাল্ট দেওয়ার পর 5-6 করে পেয়েছিলাম স্যার। তাইলে তো এখন তো ইউনিভার্সিটি বন্ধ। বন্ধ মানে আমি তো ইউনিভার্সিটিতে আজকে যাই নাই, কালকে যাবো। আচ্ছা, আমাকে একটু মনে করে দিও তো কালকে। আমি খাতা দেখে ফেলছি, বুঝছো? খাতা আমি ওই দিনই দেখছি, তোমাদের যেদিন পরীক্ষা দিছো ওই দিনই আমি খাতা দেখছি, কিন্তু ওই মার্কটা তোলা হয় নাই দেখে আমি আর মার্কটা তোমাদেরকে দিই নাই। এখন মার্ক দিতে পারবো, কিন্তু খাতা তো আর দেখানোর সুযোগ নেই। স্যার দেখলে তাও মেবি আন্দাজ করতে পারবো যে কোনটা ভুল করে আসছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমি তাহলে দেখি, আমি চেষ্টা করবো। তাহলে কালকে আমাকে একটু কষ্ট করে সিএস যে আসো একটু মনে করাই দিও, বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি নাকি? জি স্যার। ওকে, তাহলে তোমরা ভালো থাকো। আর পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। আজকে তাহলে অ্যাটেন্ডেন্স আমি সবাইকেই দিয়ে দিব। 50 জনই আমি দেখতে পাচ্ছি। তার মানে এখানে তোমাদের এই সেকশনে মনে হয় 49 জন, আর আমি সহ 50। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। হ্যাঁ বলো। আমি নাফিসা স্যার, আমি এই সেকশনে ক্লাস করেছি আজকে। তুমি এই সেকশনে ক্লাস করছো? স্যার তাইলে তো একজন আছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম সবাইকে, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো, ঈদের শুভেচ্ছাও থাকলো, অগ্রিম ঈদ মোবারক। আর পরে ঈদের পরে মিড টার্মের পরে তো ক্লাস, তারপর ক্লাসে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই। স্যার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওকে, ওয়ালাইকুম আসসালাম।